আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাকে যারা ক্লাসে জয়েন করছেন তারা একটু আমাকে জানান যে আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমাকে একটু জানান প্লিজ। আর আমি ক্লাসের শুরুতে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট আসার পরে মূলত আমি ক্লাসে আসলাম। তো যার কারণে একটু লেট হয়ে গেল আজকের ক্লাসটা। আমরা চেষ্টা করবো আজকের ক্লাসটা একটু ফাস্ট শেষ করে দেওয়ার। হ্যাঁ, যতটা সম্ভব মানে বুঝে শুনে শেষ করবো, এমন না যে তাড়াহুড়া করে শেষ করবে, সেটা তেমন না। হ্যাঁ, আমরা বুঝে শুনে শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, দেখছেন আমাকে যারা দেখছেন তারা একটু প্লিজ যে আমাকে জানান যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমাকে এইটুকু বললেই হবে, তাহলে আমি আসলে একটু কনফার্ম হতে পারবো যে আমি ক্লাসটা শুরু করব কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাসটা আমি ক্লাসটা আমাদের নোটিশ গ্রুপে শেয়ার করে দিছি সবাই ক্লাসে। আচ্ছা, একটু মেসেজ দিয়ে নি আমি গ্রুপে, তাহলে ওকে। ওকে, আমি ক্লাসের অলরেডি দিয়ে দিয়েছি, আমি মেসেজটা দিয়ে দিয়েছি অলরেডি। সো আর কোনো সমস্যা নেই। ওকে, জি স্যার, দেখা এবং শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি আজকের সময় নিচ্ছি না, আজকের সময় নেওয়াটা আমার পক্ষে সম্ভব না, আর ঠিকও হবে না, উচিত হবে না আজকে সময় নেওয়া, কারণ অলরেডি আমি অনেক লেটে আজকে জয়েন করছি। হ্যাঁ, আমরা আজকে শুরু করব হচ্ছে আপনার বোর্ড বই। বোর্ড বইয়ের হলো আপনার অধ্যায় নাম্বার হচ্ছে তৃতীয় অধ্যায়। সবাই বোর্ড বইয়ের 12 নম্বর পেজ বের করেন, 13 নম্বর পেজ আর কি, 12 নম্বর পেজ আর কি, তৃতীয় অধ্যায় বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই 2য় নম্বর ক্লাস হচ্ছে এটা। আমরা আর একটা ক্লাসের মধ্য দিয়ে ষষ্ঠ শ্রেণীর এটা শেষ করব। আর আপনাদের যে পরীক্ষা হওয়ার কথা আছে বৃহস্পতিবার দিন, ইনশাল্লাহ আমরা বোর্ড বই পরীক্ষা নাম্বার 1 আমরা নিয়ে নিব। বৃহস্পতিবার দিন আমরা পরীক্ষাটা নিব, আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ। যে কটা টপিক দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত, আপনারা ওই টপিকগুলো প্রিপারেশন নেবেন এবং খুব ডিটেইল প্রিপারেশন নেবেন। বোর্ড বইয়ের প্রিপারেশন মানে আপনার প্রায় মানে 60-70% প্রিপারেশন কিন্তু হয়ে যাবে আশা করছি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আমি ক্লাসে শুরু করলাম তাহলে। হ্যাঁ, আপনার 13 নম্বর পেজে দেখেন, 13 নম্বর পেজ বের করছেন। আজকে আমরা একটু মানে গুরুত্বপূর্ণ অংশগুলো ধরে যাব শুধু। ঠিক আছে, তাহলে যেন ক্লাসটা একটু শেষ করতে পারি। আর আচ্ছা, বিষয়টা আমি আরেকটা জিনিস বারবার সবাই কোশ্চেন করবে। আমার শারীরিক অবস্থা ভালো না। শারীরিক অবস্থা ভালো না বলতে আমার রিপোর্টগুলো খুব একটা ভালো আসেনি। কিছু নেগেটিভ রিপোর্ট আসছে। কিছু নিয়ম কানুন, কিছু বিষয়গুলা ওনারা বেঁধে দিচ্ছেন আমাকে, আসলে ওর মধ্যে দিয়ে চলতে পারি এবং ওষুধগুলো কন্টিনিউ করে হয়তো সেখান থেকে ব্যাক করা পসিবল আমার। তাছাড়া আসলে আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ মানে অল্পতেই আমি এটা দেখাইছিলাম। আর একটু খারাপ কিছু হয়ে গেলে হয়তো আমি ওখানে ব্যাক করতে পারতাম না। তো যাই হোক, এটা শুধু জেনে রাখেন, আমাকে জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে ব্যাক করতে পারি। আর আসলে ওই যে এখন আগে যেমন অনেক রাতে আমাকে মেসেজ করে পাইতেন, আসলে একটা সময় এখন আর এটা পাবেন, এখন 10টার পরে হয়তো আমাকে কখনো নেটে পাবেন না। আজকে ধরেন যে এখানে মানে বাধ্য আমি ক্লাস নিতে, তাই এখানে আসি, তা হয়তো থাকতাম না আজকেও। 10টা 10:30টার মধ্যে আমি ক্লাসগুলো সব অফ করে থেকে 11টার মধ্যে একদম ঘুম নিশ্চিত করতাম। তো এরপর থেকে এটা পাবে না, তবে ভোরের দিকে পাবে, ভোরে আমাকে সবসময় পাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, ক্লাস শুরু করি। হ্যাঁ, তো দেখুন এখানে এই যে লোকশিল্পের ধারণার কথা বলা হচ্ছে। লোকশিল্পের ধারণার কথা গিয়ে বলতে গিয়ে এখানে এই যে আপনার 1 2 3 4 5 6 7 8 9 নম্বর লাইনটা দেখেন। 9 নম্বর লাইনে বলা হচ্ছে যে এখানে যে লোকশিল্প সাধারণ লোকের জন্য, সাধারণ লোকের সৃষ্টি। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লোকশিল্প কাদের হাতে সৃষ্টি, প্রশ্ন আসবে, লোকশিল্প কাদের হাতে সৃষ্টি। আবার প্রশ্ন আসে লোকশিল্প কাদের জন্য সৃষ্টি। তাহলে দুইটা উত্তরে কি হবে? দুইটা উত্তরে হবে সাধারণ লোকের জন্য। সাধারণ সাধারণ লোকের হাতে তৈরি, কাদের জন্য? সাধারণ লোকের জন্য। সাধারণ লোকের জন্য। তাহলে দুইটা জায়গায় কি হবে? সাধারণ সাধারণ। তার মানে সাধারণ লোকের হাতে তৈরি, সাধারণ লোকের জন্য কিন্তু।
কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তি যদি কোনো শিল্পকর্ম তৈরি করে তাহলে সেটা লোকশিল্পের অন্তর্গত হবে না বা পড়বে না, ঠিক আছে? বিষয়টা ঠিক সেরকম বোঝাচ্ছে আর কি। তার মানে এখানে কি সাধারণ যে এ শিল্প সাধারণ মানুষের মনে আনন্দ যোগায়, তাই বলা হয় লোকশিল্প সাধারণ লোকের জন্য সাধারণ লোকের সৃষ্টি। আশা করি এই পয়েন্টটা আপনারা পয়েন্ট আউট করে রাখবেন। এটা পৃথিবীর সবখানে লোকশিল্পের উপকরণ সাধারণ, তাহলে লোকশিল্পের উপকরণ গুলাও কি সাধারণ, ঠিক আছে? আচ্ছা, উপকরণ অর্থ যা দিয়ে কোনো কিছু তৈরি করা হয়। তাহলে উপকরণ অর্থ কি? উপকরণ অর্থ হচ্ছে যা দিয়ে কোনো কিছু তৈরি করা হয়। তাহলে উপকরণ ও করণ কৌশলের কয়েকটা টার্ম আছে, আমি বলেছিলাম উপকরণ, করণ কৌশল, মাধ্যম এবং আপনার হলো উপকরণ, করণ কৌশল, মাধ্যম আর উপাদান, এই চারটা বলছিলাম আমি, ঠিক আছে? ক্লিয়ার করার চেষ্টা করবো, আস্তে আস্তে আসলে আমরা ক্লিয়ার করবো একটা। তো উপকরণ হচ্ছে কি অর্থ, দেখেন প্রশ্ন আসলো যে যা দিয়ে কোনো কিছু তৈরি করা হয় বা যা দিয়ে শিল্পকর্ম তৈরি করা হয় তাকে কি বলা হয়? আপনার কোশ্চেন আসলো যে যা দিয়ে কোনো শিল্পকর্ম তৈরি করা হয় তাকে কি বলে? ক নাম্বার দিল, এখানে উপাদান বললো, উপাদান। খ নাম্বারে বললো উপকরণ, গ নাম্বারে বললো হলো করণ কৌশল, ঘ নাম্বারে বললো মাধ্যম। এরকম যদি কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে যা দিয়ে কোনো শিল্পকর্ম তৈরি করা হয় তাকে কি বলে, এরকম একটা প্রশ্ন আসছে। এখন দেখেন অনেস্টলি বলছি যে যদি আজকে যদি না পড়ানো হতো বা না পড়াতাম তাহলে এই প্রশ্নটা 90% মানুষ কনফিউজড হয়ে যেতেন। কি বলবো আসলে, উপাদান, উপকরণ, মাধ্যম, মানে কনফিউজড হতেন। কিন্তু হ্যাঁ, এটা স্বাভাবিক কনফিউজড হওয়াটা। আপনার এই কনফিউশন আসাটা বা কনফিউজড হওয়াটা কি অন্যায়ের কিছু না, কিন্তু এটা অন্যায়ের কিছু না, এটা হতেন বা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। যাই হোক, এখানে উত্তরটা হবে কি? এখানে উত্তরটা হবে হলো উপকরণ। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপরে দেখেন এখানে উপকরণের জায়গাটা গেল, আমরা পরের পেজে চলে যাই। আমরা পরের পেজে চলে যাই। শুনেন একটা কথা বলে, আপনার কাছে একটা প্রশ্ন খুব ইজি মনে হবে, একটা প্রশ্নের উত্তরটা খুব ইজি মনে হবে, কিন্তু সমস্যা কি জানেন? আপনি যদি এক কথা উত্তর দিতে, আপনি এক কথা উত্তর দিবেন, খুব সহজ মনে হবে, কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনাকে অপশন দিবে, অপশনগুলো এমন কাছাকাছি অপশন তৈরি করবে, এমন ভাবে অপশন তৈরি করবে আপনি কনফিউজড হয়ে যাবেন। আসলে কি এটা হবে না, এটা আপনি কনফার্ম যে এটাই হবে, কিন্তু যখন অপশন দেবেন তখন আপনার মনে হবে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। তখন দেখবেন ম্যাক্সিমাম টাইম যারা করে কি জানেন, ভুল উত্তরটাই দাগায় তখন। তো এটা একটু খেয়াল থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা পাঠ 2 ও 3 বাংলাদেশের লোকশিল্পের পরিচয়, এটা আমরা একটু কথা বলবো। তো বাংলাদেশের লোকশিল্পের পরিচয় সম্পর্কে এখানে বলা আছে বিভিন্ন মেলা টেলা, বিভিন্ন নববর্ষ মেলা বা মহরম উপলক্ষে যে মেলা টেলা হয়, রথযাত্রা হয়। তাহলে এই যে মহরম, রথযাত্রা, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? মেলার আয়োজন করা হচ্ছে, তাহলে এই যে মহরম বা রথযাত্রা উপলক্ষে বাংলাদেশে কি বিভিন্ন রকম মেলার আয়োজন করা হয়। দুটাই কিন্তু কি ঈদ, পূজা, মহরম, রথযাত্রা সবগুলাই কি ধর্মীয়, কিন্তু ধর্মীয় অনুষ্ঠান কিন্তু এগুলো। তার মানে কি এই যে ঈদ, পূজা, মহরম এবং রথযাত্রা, চারটা নিচে দাগ দেওয়া লেখা, এগুলো ধর্মীয় অনুষ্ঠান। এটাগুলোকে কি হয়, মেলা হয়। বৈশাখী নববর্ষ যেটা, ঠিক আছে, নববর্ষ বা পৌষ সংক্রান্তি যেটা বলা হয়। আর একটা কথা বলে দেখেন, আমার ইয়েটা কোথায়, এটা তো নাই দেখছি। যাই হোক, আমি হাত দিয়ে মুছে দিচ্ছি, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে একটা দেখেন, একটা জিনিস দেখেন, এগুলা জিনিস বুঝছেন যে আমরা যখন বই পড়ি না তখন আমরা সচরাচর জিনিসগুলো তোমার বেশি মাথায় রাখি না। যেমন দেখেন যে বাংলাদেশে যে বিভিন্ন মেলা বা বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, মেলা টেলা বসে যখন, বিশেষ করে লোকশিল্পের যখন আপনার বিভিন্ন পর্ষা বসে, তখন যে অনুষ্ঠানগুলো সেগুলো ধর্মীয় অনুষ্ঠান। কোনগুলা? এগুলো হচ্ছে কি ধর্মীয়, ধর্মীয় ভাবধারা যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো হচ্ছে কি আপনার ঈদ, ঈদ পূজা, মহরম এবং আপনার কি এখানে রথযাত্রা,
রথযাত্রার কথা আছে না এখানে? হ্যাঁ, রথযাত্রা। রথযাত্রা এইটা কি? এগুলো হচ্ছে আপনার ধর্মীয় ধর্মীয় ভাবধারার উপর ভিত্তি করে এই অনুষ্ঠানগুলো হয়, যেখানে আপনার কি বসে, লোকশিল্পের পসরা বসে, তাই না? আচ্ছা, সামাজিক কিছু আছে, সামাজিক ভাবধারা যে জিনিসগুলা বা ঐতিহ্য যে জায়গাগুলো আমরা মেনটেন করে করি, সেটা হচ্ছে কি বৈশাখ। বৈশাখ, তারপরে কি এখানে কি আছে, চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি, তারপরে যে পহেলা ফাল্গুন। পহেলা ফাল্গুন, পয়লা ফাল্গুন, তারপরে হলো আপনার পয়লা ফাল্গুন মধ্যে বসন্ত বরণ যেটা, হ্যাঁ বসন্ত যেটা, হ্যাঁ। তারপরে যে যে বর্ষার একটা অনুষ্ঠান হয়, কি যেন একটা অনুষ্ঠান বলে বর্ষার ক্ষেত্রে, সেটাও কিন্তু আপনার কি এই ইয়ার বন্দি কিন্তু ও মানে পরে কিন্তু, হ্যাঁ। তাহলে এই যে বৈশাখ, চৈত্র সংক্রান্তি, পয়লা ফাল্গুন, এগুলো কিন্তু ধর্মীয় না, এগুলা সামাজিক ভাবে এই অনুষ্ঠানগুলো, যেখানেও বিভিন্ন মেলা বসে এবং সেখানে কি এই মেলা উপলক্ষে কি হয় আপনার বিভিন্ন ওই যে লোকশিল্পের পসরা কিন্তু বসে। তাহলে এই যে যদি আপনার প্রশ্ন করে যে চৈত্র সংক্রান্তি মানে আপনার কোন ভাবধারার অনুষ্ঠান, ঠিক আছে, এটা যদি দেয় আপনাকে, তাহলে চৈত্র সংক্রান্তি বলতে অনেকেই বুঝতে পারবে, মনে করবে কি জানেন, এটা মনে হয় পাহাড়িদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, এটা কিন্তু অনেকেই মনে করতে পারে, তাই না? তো এই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে যে এখান থেকে কোশ্চেন যদি একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করে করতে পারবে কিন্তু, ওকে। তো আমরা উপরের প্যারাতে ওইরকম নতুন কিছু পাবো না, আমরা নিচের প্যারায় আসে দেখেন, হাতি ঘোড়া কাঠের পাতাতলের উপর বসিয়ে নিচে 4টি চাকা লাগিয়ে দেওয়া হয় যাতে এগুলো খেলনা হিসাবে ব্যবহার করা যায়। এছাড়া পাট দিয়ে বিভিন্ন রকম সিকা, ফরমেট ও ফ্লোরমেট, টেবিল ম্যাট ইত্যাদি তৈরি করা হয়। আচ্ছা, তার মানে আপনাকে যদি বলা হয় নিচের কোনটি, আপনাকে যদি বলা হয় নিচের কোনটি, দেখেন প্রশ্ন দেখেন, নিচের কোনটি পাট থেকে তৈরি পণ্য নয়, নিচের কোনটি, একটু খেয়াল করুন, এটা মুছে দিলাম আমি, হ্যাঁ এটা মুছে দিলাম। নিচের কোনটি, দেখেন নিচের কোনটি পাট থেকে তৈরি পণ্য নয়, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, নিচের কোনটি পাট থেকে তৈরি পণ্য নয়, এটা এটা ধরুন প্রশ্ন। আমি খুব ফাস্ট লিখছি, আপনারা তো আমি বারবার বলতে, যাতে করে আপনার লেখা না বুঝলে সমস্যা নেই, বোঝানোর জন্য আর কি। ক নাম্বারে দিলাম, দেখেন ক নাম্বার দিলাম সিকা, সিকা, আচ্ছা সিকা। খ নাম্বার দিচ্ছি হচ্ছে কি ফ্লোর ম্যাট, ফ্লোর ম্যাট, ম্যাট ফ্লোর ম্যাট, ফ্লোর ম্যাট, হ্যাঁ। আচ্ছা, তারপরে গ নাম্বার দিচ্ছি হলো টেবিল ম্যাট, টেবিল ম্যাট, এবং ঘ নাম্বার দিচ্ছি হলো শতরঞ্জি, শতরঞ্জি। এই যে দিলাম আপনাকে অপশনটা, দেখেন আপনি ধরেন আগে কখন আপনি পড়েননি এটা, কখনোই আপনি পড়েননি এটা, তাহলে আপনি ম্যাক্সিমাম টাইম মনে করবেন যে এই শতরঞ্জিটা তো পাট দিয়ে বানায়, ফ্লোর ম্যাটটা পাট হতে পারে, সিকাটা পাট হতে, কিন্তু টেবিল ম্যাট, আমরা টেবিল ম্যাট সারা জীবন প্লাস্টিকের দেখে অভ্যস্ত, তাই না? প্লাস্টিক বা এই টাইপের যে ওই যে আপনাদের মানে ইয়ার পলিথিন টাইপের যেটা, এটা কিন্তু দেখে আমরা অভ্যস্ত টেবিল ম্যাটটা, কিন্তু টেবিল ম্যাটটা যে আসলে বয়ে দেওয়া আছে কি আপনার কিসের তৈরি, পাটের তৈরি। এটা আমি যদি না পড়তাম বা না জানতাম, না ধরতাম এই জায়গাতে, আলটিমেট আমি এখানে টেবিল ম্যাটটা দাগাবে, এরকম ধরেন যে প্রায় 80% আছে টেবিল ম্যাট দাগাবে। শতরঞ্জিকে বলবে না, শতরঞ্জির কথা বলবে কি জানেন, এটা পাট দিয়ে তৈরি হয় শতরঞ্জি, এরকমই বলবে যে পাটের ইয়ার দিয়ে তৈরি হয়। যাই এরকম ভাবে আপনাকে কনফিউশনে ফেলা হবে বিভিন্ন ভাবে, যে আপনি যাতে করে প্রশ্নের উত্তর করার সময় আপনি বারবার কনফিউজড হয়ে যান। কথা বুঝতে পারছেন? তো এইভাবেই মূলত আপনাকে পরীক্ষার হলগুলো ফেস করতে হবে, আপনার প্রিপারেশন থাকবে এই লেভেলের, যাতে করে আপনাকে কোনোভাবে যেন কনফিউশনে ফেলতে না পারে। বুঝা গেছে? আমি এটা একটু আপনারা একটু ইয়ে করে নিতে পারেন এটা। তারপরে দেখেন দেখেন কত ছোট্ট একটা বিষয় না, কিন্তু কনফিউশনের কোনো জায়গা আছে। এই জন্য বোর্ড বই শুধু পড়লে হবে না, পড়ার সময় অবশ্যই এইভাবে পড়তে হবে যাতে করে আপনার বোর্ড বইয়ের যেটুকু আপনার দেখাচ্ছে আপনি সেটাও ধরতে পারতেন, যেটুকু দেখাচ্ছে না সেটুকু আপনাকে মানে বের করে নিয়ে আসতে পারেন। ওকে, আচ্ছা।
আমরা পরের লাইনে পড়তে যাচ্ছি। বাংলার গ্রামের মেয়েরা তাদের অবসর সময় খুব যত্ন করে রঙিন সুতার সেলাই দিয়ে মনোরম নকশা বা বিভিন্ন ছবির মাধ্যমে এক ধরনের কাঁথা তৈরি করে, যার নাম নকশি কাঁথা। ওকে, এখন বলতেছে তাদের জীবনে সুখ দুঃখের গল্প মিশে থাকে সেসব ছবিতে। তাহলে নকশি কাঁথার নকশার ছবিতে কি মিশে থাকে, গ্রাম বাংলার মেয়েদের কি মিশে থাকে, এই জিনিসটা একটু আপনারা একটু মার্ক করে নেন। হ্যাঁ, এটা মার্ক করে নেন। জীবনে সুখ দুঃখের গল্প থাকে কোথায়? ওই যে নকশি কাঁথা যে নকশা করে না, সেই নকশা তাদের কি থাকে? জীবনে সুখ দুঃখের গল্প থাকে। এটা একটু মার্ক করে নেন আপনি। প্রশ্নটা আসার মতো কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু প্রশ্নটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে নেন এই প্রশ্নটাকে। আচ্ছা, এসব পুতুল পুতুল পাত্র, খেলনা ও নকশি কাঁথা বাংলাদেশের উল্লেখযোগ্য লোকশিল্প। তাহলে পুতুল পাত্র, খেলনা ও নকশি কাঁথা। আচ্ছা, ঠিক আছে। এছাড়া শখের হাড়ি, শখের হাড়ি, লক্ষ্মী সরা, পটচিত্র, পুঁথিচিত্র, পিরিচিত্র, দেয়াল চিত্র, নকশি পাখা, নকশি পিঠা, পোড়ামাটির ফলক চিত্র, এগুলো সবাই বাংলাদেশের লোকশিল্প নামে পরিচিত। লোকশিল্প। এবং দেখেন বাংলাদেশের কয়েকটি লোকশিল্পের মানে লোকচিত্রকলা যেটাকে বলা লোকচিত্র, লোকচিত্র আবার বলতেছি লোকচিত্র, নিচের কোনটি লোকচিত্র বাংলাদেশের লোকচিত্র নয়? তাহলে বাংলা আমি যদি বলি কয়েকটা, আপনি ভাইবাতে আপনি কোশ্চেন করালো আপনার কয়েকটি লোকশিল্প মানে লোকচিত্রকলার নাম বলুন তো, তাহলে আপনি কিন্তু প্রথমে ধাক্কা খাবেন একটা। লোকশিল্প দেয় লোকচিত্রকলা কোনগুলা? তখন আপনি লোকশিল্প তো অজস্র লোকশিল্প শিখছেন, এখান থেকে হুট করে লোকচিত্রকলা বের করতে যাওয়াটা আপনার জন্য একটু মুশকিল হয়ে যাবে তখন। যদি আপনি ভালো মানে ইয়া থাকেন তাহলে কিন্তু হুট করে আপনি বলে ফেলবেন কি তখন আলপনা। আলপনা কি আমাদের কিন্তু আলপনা কিন্তু লোকচিত্র, লোকচিত্রকলা কিন্তু লোকচিত্র। তারপরে এখানে দেখেন অনেকগুলো বলছে শখের হাড়ি। এখন আপনার কাছে মনে হচ্ছে শখের হাড়ি, স্যার হাড়ি তো এটা তো চিত্রকলা না। না, শখের হাড়ি কিন্তু কখনো কেউ ব্যবহারের জন্য কিনে ওটা বাড়ায় না কিন্তু। শখের হাড়িটা মূলত রেখে দেয় সৌন্দর্য বৃদ্ধির জন্য, এটা কিন্তু ব্যবহারের উদ্দেশ্যে না কিন্তু। আচ্ছা, তারপর লক্ষ্মীসরা একই কাজ। তারপরে পটচিত্র, এটা কিন্তু পটচিত্র কি? পটচিত্র কিন্তু আপনার লোকচিত্রকলার একটা কিন্তু মানে অন্যতম একটা কি ধারা, এটা মানুষ মনে রাখবেন। তাহলে পটচিত্র, লক্ষ্মীসরা, তারপর শখের হাড়ি, পুঁথিচিত্র। পুঁথিচিত্র কিন্তু লোকচিত্রকলার একটা কি লোকচিত্রকলার একটা অন্যতম একটা পুরনো, সবচেয়ে পুরনো কি একটা আপনার মাধ্যম। আচ্ছা, পিরিচিত্র, দেয়াল চিত্র, নকশি পাখা, নকশি পিঠা, পোড়ামাটির ফলক চিত্র, এগুলো সবই বাংলাদেশের লোকশিল্প নামে পরিচিত। আর একটা জিনিস এখানে লিখলে ভালো হতো, আমি জানি না কারণ লিখেনি তারা, লিখলে ভালো হতো চালচিত্র। চালচিত্র, চালচিত্র, হ্যাঁ, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা বলেন তো চালচিত্র কি, একটু বলেন তো চালচিত্রটা কি? হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা চালচিত্র সম্পর্কে একটু বলেন তো কি। তাহলে দেখেন দেয়াল চিত্র, নকশি পাখা, নকশি পিঠা। আমরা নকশা পাখাও জানি, নকশি পিঠাও জানি। নকশা পাখা এটাও কি চিত্র, কিন্তু চিত্রটা কি মানে কোন মাধ্যমে করা হয় বা কোন পদ্ধতিতে করা হয় সেটা আমরা পরে দেখতেছি। বাট এটাও কি আমাদের লোকচিত্রকলা। পোড়ামাটির ফলক চিত্র, এটাও আমাদের লোকচিত্রকলা। তাহলে যদি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে পুরনো লোকচিত্রকলা কোনটি, তখন কি বলবেন? এখন যদি বলা হয় পোড়ামাটির ফলক, আর যদি বলা হয় যে আমি ধরেন এখানে যদি পোড়ামাটির ফলক থাকে আর যদি পুঁথিচিত্র না থাকে তাহলে কিন্তু কনফিউশন হবে না। বাট পোড়ামাটির ফলক এবং পুঁথিচিত্র দুইটাই থাকলে তখন কনফিউশন তৈরি হবে আসলে কোনটা হবে তখন। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে এরকম কনফিউশন দিবে না, কারণ আপনাকে যে কোনো একটা দিলেই আপনার অ্যান্সারটা রাইট অ্যান্সারটা করতে পারবেন। চালচিত্র কি বলেন তো হিন্দু ধর্মাবলম্বী যারা? সত্য কথা বলতে আমি সাউন্ড ঠিকঠাক শুনছি, তবে অনেকের পরিবেশগত বা মোবাইলগত সমস্যা থাকতে পারে, তারা নিরিবিলি জায়গা থেকে বেছে নেয়। স্যার কমেন্ট দেখছে না। আচ্ছা আচ্ছা, সরি, আমি একটু প্লিজ আমি এখন কমেন্ট খেয়াল করি না, ভাবছি আপনার তোমার সবকিছু ঠিকঠাক আছে। আমি চাইলে আমার ক্যামেরা সেটআপটাকে একটু আগায় দিতে পারি, তাহলে আমার সাউন্ডটা মোটামুটি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সাউন্ডটা ঠিক হয়ে যাবে, এখন অনেকটা কাছাকাছি চলে আসলে সাউন্ড ঠিক হবে। আচ্ছা, এখন স্যার অসুস্থ সেটা তো জানেন, তারপরও কেন সাউন্ড নিয়ে? না 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 না, আসলে আমি, হ্যাঁ সত্যি, এটাও সত্য কথা যে আমি খুব জোরে কথা বলতে পারছি না, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, এটা সত্য। স্যার কত নম্বর পৃষ্ঠা চলতেছে? এই মাত্র ক্লাসে ঢুকলাম তাই জানি না। আচ্ছা, সাউন্ড আবার কবে জোরে ছিল? আহারে,
না আসলে সাউন্ড নিয়ে একটু প্রবলেম আছে, আপনাদের বলেছি আমি যে একটু প্রবলেম আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, ঠিক আছে। একটু আমি চেষ্টা করছি একটু জোরে বলার, আমি যতটা সম্ভব জোরে বলার চেষ্টা করতেছি। আশা করি মোটামুটি রিকাভার হয়ে যাবে। হ্যাঁ, তবে আমিও আপনাদের এই প্রবলেমটাকে আমি আসলে গুরুত্বহীন করছি না, বা আমি এটাকে অন্যভাবে দেখছি, এটা পজিটিভলি নিচ্ছি। কারণ একটা ক্লাস করতে গিয়ে হঠাৎ করে কোনো কথা যদি একটু আসতে শোনা যায়, যদি সেটা গুরুত্বপূর্ণ কথা হয়, তাহলে কিন্তু একটু ইন্টারাপ্ট হয় কিন্তু। হ্যাঁ, আসলে আমি যে কৃপণ মানুষ তা না, কিন্তু মানে ওই অর্থে বলতেছি যে আমি চেষ্টা করেছি এই সাউন্ড সমস্যাটা সমাধান করার জন্য। পরপর 2-3 সেট আমি ইয়ার কিনছি, বুঝছেন। এটা আসলে কোনোভাবে আমি করতে পারিনি। এটা আসলে আমি শেষ পর্যন্ত ফোনটাই বিক্রি করে দেবো হয়তো বা একটা সময় পরে গিয়ে, নতুন কোনো ফোন নিতে হবে আমাকে। যাক, চালচিত্র হচ্ছে যে যে দুর্গাপূজার সময় দেখবেন যে দুর্গাপূজার সময় যে দুর্গা যে মূর্তিগুলো যেখানে আপনার ইনস্টল করা হয়, সাজানো হয়, তার পিছনে দেখবেন এইরকম করে, তার পিছনে দেখবেন এইরকম করে একটা মানে ইয়ে থাকে। হ্যাঁ, এরকম করে একটা ইয়ে থাকে, মানে সাজানোর মতো করে একটা ইয়ে থাকে, যাতে করে জিনিসটা সাজায় দুর্গার পিছনে। এই জায়গাতে বিভিন্ন রকমের চিত্র তারা তৈরি করে, বিভিন্ন রকমের বিভিন্ন কাহিনী বা বিভিন্ন রকমের চিত্র তারা তৈরি করে মূলত। আর এখান ধরেন যে যে বিভিন্ন পূজা পূজা যে ইয়াগুলা, মানে কি বলে এটা, ওই যে দেবী দুর্গা টর্গা থেকে শুরু করে যাদের এগুলো ইনস্টল করার পিছনে এরকম একটা ইয়া থাকে, ওইটা হচ্ছে মূলত চালচিত্র বলা হয় ওটাকে। হ্যাঁ, তো আশা করি চালচিত্রের বিষয়টা বুঝতে পারবেন। এটাও বলতে পারেন যে আমাদের লোকশিল্পের একটা কি অন্যতম একটা ধারা হিসাবে পরিচিত। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন বিয়ে গায়ে হলুদ 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনার প্রাঙ্গণে রাস্তা বা রাস্তায় যে আলপনা আঁকা হয় তাই প্রাচীন লোকরীতিরই ধারাবাহিকতা। তার মানে কি, ওই যে আপনার আলপনা, এটাও কিন্তু প্রাচীন লোকশিল্পেরই কি একটা ধারাবাহিকতা। এই যে দেখেন আলপনা একটা সুন্দর ছবি দিচ্ছে, এই পাশে আলপনা কিভাবে আঁকতে হয়, আলপনা কিভাবে করতে হয়, তার একটা সুন্দর ছবি এখানে দিছে। আচ্ছা, আমরা হচ্ছে 15 পৃষ্ঠায়, আমরা 14 পৃষ্ঠায় ছিলাম, আমরা এবার 15 পৃষ্ঠায় কথা বলতেছি। বিষয়টা হচ্ছে যে অনেকেই ক্লাসে হুটহাট জয়েন করতেছে, আমি কোন পেজ পড়াচ্ছি বা কোন টপিক পড়াচ্ছি অনেকে বুঝতে পারতেছে, যে অনেকে সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, আমি কিছুক্ষণ পর পর পেজ নাম্বারটা বলবো, তাহলে হবে। হ্যাঁ, আমরা আছি 15 নম্বর পেজে। 15 নম্বর পেজে দেখেন লোকশিল্পের যে আলপনা আছে, আলপনার পাশে দেখেন কিছু লেখা আছে। এখানে সব লেখা পড়ার দরকার নাই। দেখেন মাঝখানে আছে এই বারবার, মানে তার আগে দেখেন এই সমস্ত লোকশিল্প তৈরি করতে নকশা হিসেবে একই চিত্রের বারবার ব্যবহার করা হয়। আবার বলছি, দেখেন আমি পুরোটাই পুরোটাই পড়ার প্রয়োজন মনে করছি না। দেখেন লেখা আছে যে এই সমস্ত লোকশিল্প তৈরি করতে নকশা হিসেবে একই চিত্রের বারবার ব্যবহার করা হয়। এই বারবার ব্যবহার করা চিত্রকে বলা হয় মোটিভ বা মুদ্রা। খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসার মতো। এখানে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে নেন এটাকে। হ্যাঁ, মোটিভ। হ্যাঁ, তাহলে মোটিভ কি? মোটিভ হচ্ছে যে একই চিত্র বারবার ব্যবহার করে নকশা তৈরি করা। যখন নকশা তৈরি করে তখন সেই চিত্র কি বলা হয়? মোটিভ বলা হয়। আমি আপনাকে একটা কথা বলি, মোটিভটা হচ্ছে, ধরেন আমি এখানে একটা নকশা করব, আমি এখানে একটা নকশা আঁকবো, ঠিক আছে, ধরেন নকশা আঁকবো, ঠিক আছে। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি নকশা আঁকবো ঘুড়ি দিয়ে। ধরেন এটা আমার ঘুড়ির নকশা, এগুলো আমার ঘুড়ি, ধরেন এক একটা আমার কি ঘুড়ি, এগুলা ধরেন এক একটা আমার ঘুড়ি। এখানে সাপোজ ধরেন এক একটা ঘুড়ি আছে এখানে, তাহলে এই 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 এই, তাহলে ধরেন এক একটা ঘুড়ি আমার, আপনি ধরে নেন একটা ঘুড়ি একটা, ঠিক আছে, ঘুড়ি এগুলা। আচ্ছা, ধরেন এখানে আমার, এখান থেকে আমার একটা, এই পাশে একটা পাতা আছে, এই পাশে একটা পাতা আছে, তাহলে একইভাবে এই পাশে একটা পাতা, এরকম একইভাবে এই পাশেও আছে, এই পাশেও আছে, ঠিক। এই ধরেন এখানে আপনি কিছু দিলে দিলেন, না দিলেন না। এই যে ঘুড়ি, এই যে ঘুড়িগুলো দিলেন না, এই ঘুড়িগুলো হচ্ছে কি আপনার ওই যে বলতেছে যে যে এই সমস্ত লোকশিল্প তৈরি করতে নকশা হিসাবে একই চিত্রের বারবার ব্যবহার করা হয়। একই চিত্রের কি বারবার ব্যবহার করা হয় কখন? নকশা হিসাবে। এই বারবার ব্যবহার করা চিত্রকে বলা হয় মোটিভ বা মুদ্রা। এই যে বারবার ব্যবহার করলাম না আমরা, এই একটা জিনিস বারবার ব্যবহার করলাম না, এই বারবার ব্যবহার করা জিনিসটা হচ্ছে কি আমার মোটিভ। আমি একটা কথা বলি, নকশা তৈরি করতে গেলে যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, বা যে প্রতীক বা চিহ্ন সুবিন্যস্ত ভাবে ব্যবহার করা হয়, তাকে কি বলা হয়? মোটিভ বলা হয়। আমি আবার বলতেছি,
এবং লিখে দিচ্ছি এটা, হ্যাঁ, মোটিভ কাকে বলা হয়। এটা বইয়ে নেই, আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ, মোটিভ। দেখেন তাহলে মোটিভ কি? মোটিভ হচ্ছে যে নকশা তৈরি করতে গিয়ে যে প্রতীক বা চিহ্ন বা চিত্র, ঠিক আছে, চিত্র বারবার বারবার সুবিন্যস্ত ভাবে ব্যবহার করা হয় তাকে মোটিভ বলে। তাহলে মোটিভ কোনটা? তাহলে যে বললাম, দেখেন সুবিন্যস্ত কেন বললাম, কারণ আপনি মাপ এবং আপনি ছন্দ তাল সব ঠিক না রাখলে আপনার ধরেন যে একটা বড় একটা ছোট একটা এলোমেলো এলোমেলো করে আপনি মাছ দিয়ে আপনি নকশা করবেন, মাছগুলো আপনি এলোমেলো করে দিলেন, এই এলোমেলো করে দিলে কিন্তু নকশা হবে না তখন কিন্তু, ঠিক আছে। আপনাকে সুবিন্যস্ত করতে হবে। তাহলে সুবিন্যস্ত কি করবেন? বিভিন্ন রকম কি থাকতে পারে সেখানে, প্রতীক থাকতে পারে, চিহ্ন হতে পারে, বা সেটা চিত্র হতে পারে। কেন চিহ্ন কথা বললাম? কারণ আমাদের যে মোটিভ আছে, মোটিভের মধ্যে জ্যামিতিক মোটিভও কিন্তু আছে। তো জ্যামিতিক মোটিভের কোনো চিহ্ন থাকতেই পারে সেটা, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে মোটিভের কথা। তাহলে অনেকগুলো মোটিভ দিয়ে কি হয়, একটা নকশা হয়। তাহলে নকশার মধ্যে অসংখ্য মোটিভ থাকে কিন্তু। তার মানে আপনি একটা জিনিস দেখেন, আপনি হাতি দিয়ে চারটা হাতি দিয়ে করতে পারেন, চারটা কোলা দিয়ে করতে পারেন, চারটা কলস দিয়ে, চারটা মাছ দিয়ে করতে পারেন, মাছ লতা পাতা সংমিশ্রণে করতে পারেন, মানে ফোক মোটিভে করতে পারেন। তাহলে ফোক মোটিভ আবার কোনগুলো? ফোক মোটিভ হচ্ছে আপনার হাতি, ঘোড়া, কুলা, তারপরে কলস, ঢোল, ঢাক, তারপরে হলো এই যে ঘুড়ি, ঠিক আছে। এগুলো কি আপনার, এগুলা হচ্ছে আপনার মানে এগুলো হচ্ছে আপনার ফোক মোটিভ, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার কি ফোক মোটিভ। আর জ্যামিতিক মোটিভ কোনগুলো? জ্যামিতিক মোটিভ হচ্ছে আপনার এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলা কি জ্যামিতিক মোটিভ বলা হয় এগুলোকে। প্রাকৃতিক মোটিভ আছে না, প্রাকৃতিক মোটিভ মাছ, তারপরে আপনার হাতি, তারপরে ঘোড়া, তারপরে আপনার হলো এই যে হলো ফুল, লতা পাতা, যেগুলা সেগুলা কি প্রাকৃতিক মোটিভ এগুলা, ঠিক আছে। এছাড়াও আমরা বিভিন্ন মোটিভ ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে আপনার কি এই যে আপনার কলকে বুঝেন না? আমি তো আঁকতে কম পারি, তারপর আপনাদের দেখাই দিই কলকে কোনগুলোর কথা বলছে। যে এরকম ভাবে থাকে না একটা, এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে নিয়ে এসে এই যে এরকম ভাবে থাকে না একটা, এই যে এরকম ভাবে থাকে না একটা, এটাকে কলকে বলে। এই কলকি, এই কলকি মোটিভ এটা, হ্যাঁ, এটা হলো কলকি মোটিভ, এরকম আর কি, হ্যাঁ। যাক মোটামুটি এরকমই থাকে আর কি, যতটা ভালো মন্দ সেটা পরে দেখা যাবে, এরকম আর কি কলকি মোটিভ এগুলো। তো এরকম কিছু মোটিভও আছে আমাদের, হ্যাঁ। তো এটা মাথায় রাখেন। তাই ও বইয়েও দেওয়া আছে এটা, ঠিক আছে, বইয়ে দেওয়া আছে, হ্যাঁ। তার মানে মোটিভ কি, মোটিভ কত রকমের হয় এবং কোন মোটিভ কোনটা। তাহলে ফোক মোটিভ কোনগুলো? আচ্ছা এখানে কিছু বলছেন, কলকা, হ্যাঁ কলকা 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 হবে, কলকি হবে না, কলকা, হ্যাঁ কলকা মোটিভ, ঠিক আছে। আচ্ছা তারপরে পুরনো বইয়ের 17 পৃষ্ঠা, লোকশিল্প আর লোকচিত্রের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, লোকশিল্পের মধ্যে, লোকশিল্প অনেক বড় একটা জিনিস, আর লোকশিল্পের মধ্যে একটা পার্ট হচ্ছে লোকচিত্রকলা, তাই না? লোকশিল্পে তো অনেকগুলো লোকশিল্প, যে গহনাগাটি আপনারা পড়েন এগুলো লোকশিল্প। আমরা যে বাসায় যে হাড়ি, পাতিল, কোদাল, বটি যেগুলো, এগুলো লোকশিল্প। আমরা যে খাটে শুই, তারপরে আমাদের দরজা নকশা, সব লোকশিল্প। তাহলে লোকশিল্প তো আসলে সবগুলো, কিন্তু লোকচিত্র কোনগুলো? তাহলে এইগুলো হচ্ছে আলাদা একটা জায়গা, ঠিক আছে। আমরা কাঁথা ছুঁই, আমরা সিকা টিকা যা করি রাখলে এগুলো সবই লোকশিল্পের মধ্যেই পড়বে। তার মানে প্রয়োজনের তাগিদে যেগুলো মোটামুটি করা হচ্ছে, মোটামুটি প্রায় কি লোকশিল্পের অন্তর্গতই বিষয়বস্তু, ঠিক আছে। বোঝা গেছে এখানে? গতকাল আমি আপনাদের একটা কথা বলেছিলাম, লোকশিল্প এবং কারুশিল্প, তাই না? তাহলে কারুশিল্প কি ব্যবহারিক উপযুক্ত থাকবে এবং কি সৌন্দর্য থাকবে, তাই না?
ব্যবহারিক উপযোগিতা এবং সৌন্দর্য, সেটা থাকলেই কি মানে ব্যবহারিক উপযোগিতা সৌন্দর্য এই দুইটা সংমিশ্রণ ঘটলেই সেটা কি কারুশিল্প। আর লোকশিল্পের কথা কি বলছিলাম, এখানে ব্যবহারিক উপযোগিতা না থাকলেও সেটা লোকশিল্প হবে, তাই না? ব্যবহারিক কোনো উপযোগিতা যদি নাও থাকে তাও সেটা কি লোকশিল্প। আমি যদি এখন বলি যে কি বলে এটা, এই যে আমি কি বললাম এতক্ষণ, এই যে আরে পটচিত্র, পটচিত্র, তাই না? এটা কি লোকশিল্প তো, কিন্তু কি ব্যবহারিক দিক আছে না? তার মানে লোকশিল্পের ব্যবহারিক দিক থাকতেও পারে নাও পারে, কিন্তু সৌন্দর্য সেটা থাকবেই, তাই না? সৌন্দর্য এবং ব্যবহারিক দিক সেটা থাকতেও পারে নাও পারে, কিন্তু এখানে কি ব্যবহারিক দিক থাকবেই। ব্যবহারিক দিক থাকতে হবে কার? সেটা হচ্ছে আপনার কারুশিল্প, সৌন্দর্য এবং ব্যবহারিক দিক এটা থাকতেই হবে। ওকে, আচ্ছা আমরা তাহলে মুছে দিই। এখানে দেখেন আর হচ্ছে প্রাকৃতিকের মধ্যে সূর্য, চন্দ্র, হাতি এগুলা থাকবে প্রাকৃতিকের মধ্যে। হ্যাঁ, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে যাই। আমরা পরের পেজ বলতে আমরা 16 নম্বর পেজে যাই। কারুশিল্পের ধারণা নিয়ে কথা বলি। কারুশিল্পের ধারণা 16 নম্বর পেজে, কারুশিল্প পার্ট 4, 16 নম্বর পেজ, কারুশিল্পের ধারণা। আমরা প্রতিদিন অনেক রকম জিনিসপত্র বিভিন্ন কাজে ব্যবহার করি। এই সমস্ত ব্যবহার্য জিনিসের সৌন্দর্য আরোপের জন্য নানা রকম কারুকাজ করা হয়। নকশা করা এইসব ব্যবহার সামগ্রীকে কারুশিল্প বলে। তাহলে নকশা করা এইসব ব্যবহারিক সামগ্রীকে আপনি ব্যবহার করতেছেন, ব্যবহার করলে যেটা কারুশিল্প হবে এমন না। আপনি ব্যবহার অনেক কিছুই করেন কিন্তু সেটা কারুশিল্পের মধ্যে পড়ে না। তাহলে কারুশিল্পের মধ্যে পড়বে সেটাই যেটা আপনার ব্যবহার করতেছেন এবং সেখানে কি সৌন্দর্য আছে, তাই না? তার মানে কি ব্যবহারের উদ্দেশ্যে সৌন্দর্য যোগ করা হচ্ছে যে সামগ্রীগুলাতে, সেটাই কি আমাদের কারুশিল্প। আচ্ছা, এখন থেকে আনুমানিক 20 বা 25 লাখ বছর আগে আদিম মানুষের ধারালো পাথরের হাতিয়ার তৈরি করতে শিখেছিল। এসব পাথরের অস্ত্র ওই সময়কালে একটু আপনি মেনশন করে একটা বোর্ড বই তো সাথে কাছে হুট করে এগুলো দিতে পারে, কারণ প্রশ্ন করে দেখা যাচ্ছে প্রশ্ন সহজ করার জন্য বা দ্রুত শেষ করার জন্য এরকম কোনো পদক্ষেপ নিতেই পারে। সময়কালে একটু মাথায় রাখেন। তাহলে এসব পাথরের অস্ত্র গাছের ডাল দিয়ে তৈরি কাঠের শাবল ও কাঠের লাঠি ছিল মানুষের প্রথম ব্যবহার্য হাতিয়ার। প্রথমে এগুলো কি ব্যবহার করার জন্য তৈরি করা হয়, পরে এখানে কি বিভিন্ন কারুকাজ করে সৌন্দর্য যোগ করা হয়। যখনই সৌন্দর্য যোগ করলো তখনই সেটা কি হয়ে গেল, কারুশিল্প হয়ে গেল। আচ্ছা, তবে এখন থেকে 17,000 থেকে 12,000 বছর আগে ফ্রান্সে একদল শিকারী মানুষ বাস করত। এটা একটু একটু ইয়া করে নেন। এটা এই যে ফ্রান্সের শিকারী মানুষ বসবাস করত কোন সময়ে বা এই সময়ে কোথায় শিকারী মানুষ বসবাস করত, এটা একটু আপনারা কি একটু লিখে নেন। লিখছেন? আচ্ছা, দেখেন এখানে ওই সময়কালটা আপনি একটু ইয়া করে নেন, একটু মার্ক করে নেন। যারা হরিণের সিংহ, হাতির দাঁত দিয়ে হাতিয়ার বানাতো। ওকে, তাহলে আগেকার মানুষকে হাতির দাঁত এবং হরিণের সিং দিয়েও কি মানে কি আপনার অস্ত্র বানাতো। দেখেন একটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু শিখতে গেলে একটু সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, এত তাড়াহুড়া করে তো হবে না, এত তাড়াহুড়া করলে অবশ্য শিখাও সম্ভব না। লোকশিল্প কারুশিল্পের পার্থক্য আমি মনে হয় বলতে পেরেছি, মনে হয় আই থিঙ্ক। জান্নাতুল, আপনি যদি লোকশিল্প কারুশিল্পের পার্থক্য না বুঝে থাকেন তাহলে আমাকে আর একটা ইয়ে করেন, মেসেজ করেন, আমি দেখছি। আচ্ছা, এখানে বলতেছে যে সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো জিনিসের উপর খোদাই করে আঁচড় কেটে বা অন্য কোনো উপায়ে নকশা বা কোনো আকৃতি ফুটিয়ে তোলাকে বলে কারুকাজ বা অলংকার। এই যে কারুকাজ কি, কারুকাজ কি, এটা একটা সংজ্ঞা এখানে সুন্দরভাবে দিছে। আপনি একটু এটাকে হাইলাইট করে নেন, নিচে দাগ দেওয়া হোক বা হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে নেন যে সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো জিনিসের উপরে খোদাই করে আঁচড় কেটে বা কোনো অন্য কোনো উপায় নকশা বা কোনো আকৃতি ফুটিয়ে তোলাকে বলে কারুকাজ বা অলংকার। মূলত ব্যবহার্য বস্তুতে অলংকারের সূত্রপাত সেই আদিম শিকারী মানুষেরাই শুরু করেছিল, এটা আমরা আগেও জেনেছি। আচ্ছা, আমরা একটু দ্রুত আগাবো। এখানে আমরা একটু জাস্ট পরের পেজে 17 নম্বর পেজে দেখেন বলা হচ্ছে যে মাছের মেরুদণ্ডের হাড়, ঝিনুক, হরিণের দাঁত ইত্যাদি গেথে গলার হাড় তৈরি করত। তার মানে কি তারা গলার হাড় তৈরি করতে কোন কোন উপাদান ব্যবহার করতো, এটা জাস্ট একটু মেনশন করে রাখবেন তাহলে হবে।
আর এখানে তেমন কিছু নাই। নিচের দিকে আসেন, বাংলাদেশের কারুশিল্পের পরিচয়। বাংলাদেশের কারুশিল্পের পরিচয় বলতেছে, দ্বিতীয় নম্বর লাইনে বলতেছে যে আমাদের প্রকৃতিতে সহজে পাওয়া যায় এমন কারুশিল্পের উপাদান হচ্ছে বাঁশ, বেত ও কাঠ। তাহলে আমাদের প্রকৃতিতে সহজে পাওয়া যায় এমন কারুশিল্পের উপাদান নিচের কোনটি বা কোনটি নয়, এরকম অপশন থাকবে। তখন আপনারা বাঁশ, বেত ও কাঠ এই জিনিসটাকে মাথায় রাখবেন। আবার নিচে দেখেন বলছে তামা, কাঁসা ও পিতলের তৈরি বিভিন্ন জিনিসপত্র আমাদের কারুশিল্পের উজ্জ্বল নিদর্শন। তার মানে কি, তামা, কাঁসা এবং পিতলের যে আমরা জিনিসপাতি ব্যবহার করি সেগুলোকে আমাদের কারুশিল্পের উজ্জ্বল নিদর্শন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আসছে পরের পেজ, 18 নম্বর পেজে, মানে একদম শেষ পেজ, যেটা 18 নম্বর পেজ, শেষ পেজ। এখানে একটু দেখেন বলতেছে যে বাঙালি মেয়েদের সাজসজ্জা অলংকারের ব্যবহার অতি প্রাচীন। চমৎকার নকশা করা সোনা ও রূপার নানা ধরনের অলংকার ও সুন্দর কারুশিল্প। তার মানে কি, যে সোনা রূপার যে অলংকার, এটাও কি কারুশিল্পের অন্তর্গত বিষয়। আদিবাসীদের ব্যবহার করা বিভিন্ন অলংকারও আমাদের কারুশিল্পের উৎকৃষ্ট নিদর্শন। শুধু কি আমাদের, আদিবাসীদেরও তো যা আছে সেগুলো কি আমাদের কারুশিল্পের উৎকৃষ্ট নিদর্শন। তাছাড়া তাঁতের শাড়ির, বিশেষ করে জামদানি, টাঙ্গাইল শাড়ি, রাজশাহী সিল্ক ও কাতান শাড়ি বাংলাদেশের উল্লেখযোগ্য কারুশিল্প হিসেবে বিদেশে পরিচিতি লাভ করে। তার মানে কি, এই যে এগুলো দেখেন, একটা যে শাড়ি, জামদানি, টাঙ্গাইল শাড়ি, রাজশাহী সিল্ক ও কাতান শাড়ি, এই শাড়িগুলো কি কারুশিল্প, কিন্তু এগুলো কারুশিল্পের অন্তর্গত। আর একটা ভাগ আছে না, কি সেটা বলেন তো? বলেছিলাম এটা, বলেছিলাম যে কি এটা, একটা বলেছিলাম সূচি শিল্প, আর একটা বলছিলাম কি বনন শিল্প, তাই না? বনন শিল্প, তার মানে কি এটা বোনা হয়। বনন শিল্পের অন্তর্গত কিন্তু এই বিষয়গুলা, ঠিক আছে। আর সূচি শিল্পের অন্তর্গত কোনগুলো, যেগুলো সূচ দিয়ে করা, বিশেষ নকশি কাঁথা। হ্যাঁ, এটা মাথায় রাখেন একটু। মাটির হাড়ি, পাতিল, কলস, সরাই, পিতল ও কাঁসার থালা, গ্লাস, কলসি, গামলা, চিল মোচি, আচ্ছা, পানের বাটা থেকে শুরু করে লোহার তৈরি দা কুমড়া সবকিছুই কি এখানে বলতেছে আপনার হলো লোকশিল্পের অন্তর্গত বিষয়। আচ্ছা, নতুন শিখলাম দারু শিল্প। দারু শিল্প কি? দারু শিল্প হচ্ছে কাঠের তৈরি যে কোনো শিল্পকর্মকে কি বলা হয়? দারু শিল্প। দারু অর্থ কি? দারু অর্থ কাঠ, এটা লিখে নেন। দারু অর্থ কাঠ। এই প্রশ্নটা আসবে মনে হচ্ছে, এই প্রশ্নটা হয়তো বা আসবে। হ্যাঁ, দারু অর্থ কাঠ, বা এই দারু শিল্প মানে কি? এই দারু শিল্প মানে হচ্ছে কাঠ থেকে তৈরি শিল্প। ঠিক আছে, দারু শিল্প মানে কি? কাঠ থেকে তৈরি শিল্প। একটু একটু মাথায় রাখেন। তাহলে কাঠ থেকে তৈরি শিল্প কি? এই যে আমাদের দরজা, আমাদের জানালা, আমাদের খাট, সোফা, পালঙ্ক, আমাদের পিঁড়ি, আমাদের আমাদের যে কি বলে পালকি, আমাদের নৌকা, কাঠ দিয়ে যত রকম জিনিস তৈরি করা হয়, এবং সেখানে কি ধরনের নকশা তৈরি করা হয়েছে, কি ধরনের ওখানে আপনার নকশার ব্যবহার হয়েছে, সেই জিনিসগুলাকে নিয়েই মূলত এই দারুশিল্পের জগৎটা। তো আশা করি এখানেই শেষ করছি দারুশিল্পের বিষয়টা। আর আমাদের প্রশ্নগুলো 19 নম্বর পেজে বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করে আমরা লোকশিল্প কাদের সৃষ্টি, এই দেখছেন, সাধারণ লোকের সৃষ্টি লোকশিল্প। নকশিকাঁথা কারা তৈরি করেন? তাহলে নকশিকাঁথা কারা তৈরি করেন, আপনারা একটু বলেন নকশিকাঁথা কারা তৈরি করে? লোকশিল্প তৈরির জন্য এখানে গ্রাম বাংলার মেয়েরা হবে, একেবারে এটা বুঝবে না, বলবে স্যার আপনি বলে দেন। লোকশিল্প তৈরির জন্য নকশা হিসাবে একই চিত্রের বারবার ব্যবহারকে কি বলে? একই চিত্রের বারবার ব্যবহারকে কি বলে? মোটিফ বলে। ব্যবহার্য বস্তুকে সুন্দর করার জন্য কারুকাজ করাকে কি বলে? তাহলে কারুকাজ করাকে কি বলে? কারুকাজ করাকে কি বলে? কারুশিল্প বলে। বাংলাদেশের কারুশিল্পের অনেক নিদর্শন কোথায় সংরক্ষিত আছে? এটা হচ্ছে জাতীয় জাদুঘর হবে। যদি এখানে যদি এরকম হতো যে এখানে যদি বলতো নারায়ণগঞ্জ লোকশিল্প জাদুঘর, তাহলে অবশ্যই সেটাই হতো। আমি আবারও বলতেছি, যদি এই 5 নম্বর প্রশ্নটি লিখতো বাংলাদেশের কারুশিল্পের অনেক নিদর্শন কোথায় সংরক্ষিত আছে, যদি এটা বলা হতো, তাহলে যদি এখানে অপশন থাকতো নারায়ণগঞ্জ মানে ওই যে আপনার মানে কারুশিল্প জাদুঘর, তাহলে ওইটাই কিন্তু হতো। ঠিক আছে, লোকশিল্প জাদুঘর, যেটা লোকশিল্প লোক কারুশিল্প জাদুঘর, ওটাই হতো। যেহেতু নাই, তো এখন হলো জাতীয় জাদুঘর হবে। আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। বুঝেন নাই কে কে? এই যে এক অধ্যায় শেষ করলাম মোটামুটি, এটা মোটামুটি বুঝতে পারছেন কিনা একটু জানান আমাকে। না বুঝলে আবার কোথাও সমস্যা থাকলে বলেন, আমি তাহলে ব্যাক করবো, তাছাড়া আমি ফরওয়ার্ডিং, আমি সামনের দিকে আগাবো। একটু প্লিজ একটু আমাকে বলেন, বুঝতে পারছেন?
বুঝতে পারছেন? একটু আমাকে জানান প্লিজ, একটু আমাকে জানান বুঝতে পারছেন কিনা, একটু আমাকে জানান, একটু আমাকে জানান প্লিজ বুঝতে পারছেন কিনা। আমরা পরের পেজে যাব, ছবি আঁকার মাধ্যম নিয়ে কথা বলবো আমরা। পরের পেজে ছবি আঁকার মাধ্যম, ছবি আঁকার নিয়ম, উপকরণ ও মাধ্যম নিয়ে কথা বলবো। স্যার, ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহের জন্য অফলাইন ব্যাচ চালু যে পরিকল্পনা নিয়েছেন ওইটা বর্তমান সম্পর্কে কিছু বলেন। বুঝতে পারছি স্যার। জি স্যার, জি স্যার। বিষয়টা হচ্ছে যে ওই ব্যাচ শুরু করার পরের কথা বলার থেকে আমি অসুস্থ হয়ে গেছি, তো আমি ওইদিকে আর নজর দিতে পারিনি। এমনিতে আমি একদিন কাজ না করলে অনেক কাজ পেন্ডিং হয়ে যায় বুঝছেন। তো অসুস্থ হয়ে পড়ে থাকলে প্রচুর কাজ পেন্ডিং হয়েছে, এগুলা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে আছি যে আমি আসলে ওগুলোর ব্যাপারে কোনো আপডেট এখন দিতেই পারিনি। পোস্টস গুলো সব এদিক ওদিক সবাই এও করতেছে, আমি আসলে ওদিকেও নজর দিতে পারিনি শেষ পর্যন্ত। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আশা করতে পারেন যে শুরু করবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আসেন, ছবি আঁকার সাধারণ নিয়ম, উপকরণের মাধ্যমে। আমরা এই অধ্যায়টা শেষ করে আমরা আজকে ক্লাস শেষ করব। হ্যাঁ, অধ্যায়টা আমরা শেষ করি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ছবি আঁকার সাধারণ নিয়ম। আমরা ওদিকে যাচ্ছি না, আপনারা একটু পড়ে নিন। আমরা যেখানে গেলে আমাদের কাজ হয় সেখানে যাই। আমরা নিচে আসেন, ওই ছবির নিচের যে অংশটা আছে না পড়ার, ওখানে আসেন। আচ্ছা, ছবি আঁকার জন্য বিষয়বস্তু কি, অর্থাৎ যা আঁকতে চাই তা যত সম্ভব সঠিক আকার ও আকৃতিতে ছবিতে তুলে ধরতে হবে। ওকে, প্রথমে তাই সঠিক ও সুন্দরভাবে বিষয়বস্তু রেখাচিত্র অঙ্কন ড্রয়িং করে নিতে হবে। তার মানে কি, আপনি যে বিষয়টাকে আঁকবেন সেটা সুন্দরভাবে কি করবেন, আগে পর্যবেক্ষণ করবেন, তারপর সেটা কি করবেন, একটা ড্রয়িং করবেন। কোথায়? আপনার খাতায় বা যেখানে আপনি ছবিটা আঁকতে চান সেখানে। তারপর তাতে যথাযথভাবে বিভিন্ন রং প্রয়োগ করে পরিপূর্ণতা দিতে হবে। কতগুলো নিয়ম অনুসরণ করে আমরা সহজভাবে ছবি আঁকতে পারি। মূলত এই পেজ যেটা, এই অধ্যায় যেটা, সেটা হচ্ছে যে ছবি আঁকার যে গ্রামার আমরা শিখি না, গ্রামার, এই ছবি আঁকার গ্রামার নিয়ে কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে বলছে কতগুলো নিয়মের কথা বলছে। আকার, আকৃতি ও গঠন ড্রয়িং, দূরত্ব ও অনুপাত সঠিক ঠিক রেখে বিষয় সাজানো, ছবিতে আলোচনার সঠিক প্রয়োগ এবং রং ব্যবহারের দক্ষতা, কয়েকটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা একটা একটা করে বিষয় নিয়ে ডিটেলসে কথা বলি। এখানে বলছে আকৃতি ও গঠন সহ ড্রয়িং, ঠিক আছে, এটা বলা হচ্ছে। আচ্ছা, এটা বলতে গিয়ে আপনার পরের পেজে যান। এটা বলতে গিয়ে তারা আসলে আকৃতির কথা বলতেছে। এখানে বলতেছে যে আকৃতি ও গঠন সহ ড্রয়িং। তার মানে কি, আপনার কোনো জিনিস আঁকতে গেলে আপনাকে প্রথমে তার একটা গঠন আছে, হ্যাঁ, তার একটা আকৃতি আছে, সেই আকৃতি বা গঠনটাকে আগে আঁকতে হবে। তার মানে কি, আপনি সেই ক্ষেত্রটাকে আঁকবেন। আমি যেভাবে আছি, তাহলে আমার মাথা সহকারে এই ওয়ালে একটা দাগ পড়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, যখন দেখবেন কোনো লাশ মানে মারা যায়, কোনো মানুষ মারা যায়, তখন দেখবেন পুলিশরা এসে লাশটা কিভাবে পড়েছিল ঠিক তার একটা আউটলাইন আঁকে, তাই না? তার চারপাশে এরকম ভাবে দিয়ে একটা আউটলাইন আঁকে। কিন্তু দেখবেন যে মানে হয় না, বিভিন্ন জায়গায় দেখবেন যে লাশটা ঠিক কিভাবে পড়েছিল, তার হাতটা কেমন ছিল, কোথায় ছিল, ঠিক সেইভাবে কি করে, ধরো আমার হাতে আছে, এই হাতের দিকে একটা আউটলাইন আঁকবে। আউটলাইন এঁকে কি করবে জানেন, এই আউটলাইন গুলা এঁকে তারা ওইটাকে নির্দেশ করবে যে এই লাস্টে এভাবে পড়েছিল। ঠিক আমি সেটা বলতেছি যে আপনারা কোনো জিনিস আঁকার আগে ঠিক ওই আউটলাইনটা আগে আঁকবেন। আউটলাইনটা বলতে কি, এখানে সেই কথাই বলা হচ্ছে যে আপনার আকৃতি বা গঠন, যেটা আকৃতি, ঠিক আছে, এই আকৃতি ও গঠন সহ কি আপনার ড্রয়িং। তো দেখেন এখানে যে ছবি আঁকা কিছু নমুনা দেওয়া আছে, দেখেন আপনার সরাসরি ফুলটা আঁকেনি, কিন্তু ফুলটা আঁকার আগে 2-3টা স্টেপ শেষ করে তারপর ফুলটা আঁকছে। আপনারা যদি এইভাবে স্টেপ গুলো ফলো করেন তাহলে দেখবেন আপনার জন্য ড্রয়িংটা কত সহজ হচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। আপনি এই নিয়মটাকে ফলো না করে আপনার ফুলটাকে আঁকতে যান, শুধু ফুল আঁকেন, আপনি আগের দুইটা যে নিয়ম আছে নিয়মটাকে ফলো করবেন না, শুধু ফুল আঁকেন। দেখেন ফুলের পাপড়িগুলো আপনার বাঁকা হবে, একটা থেকে একটা বড় হবে কিংবা একটু বাঁকা হবে, কিংবা দেখা যাচ্ছে আপনার একটার সাথে একটা মিলবে না, কিংবা দেখা যাচ্ছে যে এখানে ফুলের পাপড়ি আছে 8টা, আপনার হয়ে যাবে 9টা কিংবা হয়ে যাবে 7টা। এই যে দেখেন আপনার বিষয়টা, যখন আমি এইভাবে দাগ দিয়ে নিব, ধরেন আমি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি, তখন কিন্তু আমি যদি এখানে কিছু আঁকিও, আমি আঁকলাম এভাবে, তাহলে কিন্তু আমার প্রতিটা জায়গা কিন্তু কি সমান হবে।
আর যদি আমি ধরেন যে এইভাবে আঁকতে চাই, ধরেন যে আমি এইভাবে আঁকবো, এইভাবে আঁকবো, এইভাবে আঁকবো, আঁকলাম এবার, ঠিক আছে। তারপর আমি এগুলাকে জোড়া দিলাম। এখন এটা জোড়া কার সাথে দিব আমি, ধরেন এটা একটু বাঁকের দিকে নিলাম, এটা জোড়া কার সাথে দিব আমি। এই যে গামার না মেনে আঁকা, এই আঁকাটা হচ্ছে আপনার ভুল প্রসেস, হ্যাঁ। এই জন্যই সবকিছু আঁকতে গেলে প্রথমে আপনাকে ডিরেক্ট ওই জিনিসটা আঁকা যাবে না, আঁকতে হবে কি তার একটা গঠন বা আকৃতিকে আপনাকে আঁকতে হবে, এঁকে তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যখন আগাবেন তখন পারফেক্ট একটা ড্রয়িং হবে আপনার জন্য, পারফেক্ট একটা ড্রয়িং হবে বা পারফেক্ট একটা ড্রয়িং আপনার জন্য আসবে, কোথাও ভুল হবে না। আপনি যদি মনে করেন যে এখানে ধরেন আপনি একটা দিছেন এখানে, তারপরে ধরেন যে এখানে আপনি ধরেন যে একটা কলস আঁকবেন, ঠিক আছে, সাপোজ একটা কলস আঁকবেন, এভাবে এখানে একটা মুখ এঁকে দিলেন, এটা একটা আপনি আঁকলেন এভাবে, ঠিক আছে, আঁকলেন একটা, হ্যাঁ। এখন আপনি যদি এই জিনিসটাকে যদি আপনি সুন্দর করে এভাবে যদি মনে করেন মাপ দিয়ে একদম মাপ চোখ কতটুকু আমার বডি, কতটুকু আমার গলা থাকবে, ঠিক আছে, এবং আমাদের এটা সেন্টার হয়, তাহলে এই পাশে কতটুকু নিব এবং এই পাশে কতটুকু নিব এবং এখান থেকে এখানে ঠিক আছে কিনা সব মাপে যদি ভাবে সুন্দর করে যদি আপনি আঁকেন, তখন দেখবেন যে আপনার এখানে যদি একটু আঁকা বাঁকাও থাকে, তাহলে দেখবেন যে এই জায়গাটা এই আঁকা বাঁকাটা থাকবে না, এটা একদম পারফেক্ট একটা কলসে পরিণত হবে। তার মানে কোনো কিছু আঁকার ক্ষেত্রে ওই যে বেসিক যে আপনার রোলসটা সেটাকে মেনটেন করে আঁকাটাই আপনার জন্য বেশি ভালো, এটা আপনার আঁকাটাকে পারফেক্ট করে। তাহলে কোনো কিছু ডিরেক্ট আঁকতে না গিয়ে আগে এভাবে বিভিন্ন রকম মাপজোকের মধ্য দিয়ে আঁকবেন এবং তার গঠনটা মানে তার ইয়েটা আঁকবেন, কি বলে তার আউটলাইনটা আঁকবেন। যখন আপনি ধরেন যে আপনি সাপোজ আমি বোঝাচ্ছি, ধরেন যে আপনি এইভাবে আউটলাইন আঁকলেন, কোনো জিনিসের এইভাবে আউটলাইন আপনি আঁকছেন, আমি জানেন আপনি কি আউটলাইন, আপনি এরকম ভাবে ধরেন যে আউটলাইন এঁকে গেছেন, এভাবে এঁকে যাওয়ার পরে এখান থেকে এইভাবে দিয়ে এটা ধরেন এইভাবে আপনার একটা আউটলাইন আছে, ধরেন এটা আপনার আউটলাইনটা আপনার এরকম এই ইয়াটা আছে, হ্যাঁ, এই ইয়াটা ধরেন আপনার এরকম আছে, এটা হচ্ছে আপনার আউটলাইন। আপনার কাজ হবে এই আউটলাইনটাকে ঠিক রেখে আপনার কাজ হবে যে এই যে আপনি খোসা খোসা লাইনগুলো দিয়েছেন না, এই লাইনগুলোকে সুন্দর একটা ফিনিশিং লাইনে নিয়ে আসা, এই যেভাবে একটানে লাইনগুলোকে এভাবে ফিনিশিং লাইনে নিয়ে আসা। এই যে এখানে দেখেন খোসা খোসা ছিল, খোসা থাকবে না, যে একটানে লাইনগুলোকে আপনি একদম পারফেক্ট লাইনে পরিণত করেন, এই যে পারফেক্ট লাইনগুলোতে পরিণত করেন। তাহলে আপনি শেপটা আঁকলেন, ধরেন এটাই এরকম ছিল শেপ, একটু বাঁকা হয়েছে, লাইনটাকে একটু সোজা করার চেষ্টা করেন, এখানে একটু এসে যায়, এইরকম ভাবে আপনি এই জিনিসটাকে আপনার আউটলাইনটাকে আপনি এইভাবে কাজ করাতে হবে। তার মানে কি, প্রথমে আপনি শেপটা ধরলেন, তারপরে আপনি কি করলেন লাইনটাকে ইমপ্রুভ করলেন, আপনি লাইনটা কি করলেন ইমপ্রুভ করলেন। এবার যদি মনে হয় তাহলে এর মাঝখানের বিষয়গুলোকে আপনি আস্তে আস্তে ধরার চেষ্টা করেন, বিষয়টা হচ্ছে ঠিক সেরকম, হ্যাঁ। তো আশা করি যে গঠন আকৃতি যে জিনিসটা কথা বলা হচ্ছে, আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন বা আপনার বইয়ে কিন্তু ছবি দেওয়া আছে, ছবিগুলো দেখলে আপনি বুঝবেন। আমি যেহেতু ড্রয়িং এর টিচার না, আমি যতটুকু বুঝলাম ততটুকু আপনাদের মানে আমি যতটুকু আঁকতে পারলাম আমি বোঝাতে পারছি, মানে বোঝানোর সমস্যা না, সমস্যা হচ্ছে আঁকা আমার। তো দেখেন এখানে আশা করি আপনারা কোনো জিনিস আঁকতে গেলে এরপরে এরকম ভাবে নিয়ম কানুন মেনেই আঁকবেন, নিয়ম ছাড়া কেউ আঁকতে যাবেন না, তাহলে আপনার যে আঁকা হয় বাঁকা হয় এগুলার হবে না, ঠিক আছে, আঁকা বাঁকা হওয়ার কোনো সুযোগ থাকবে না। আপনি নর্মালি একটা গ্লাস আঁকতে গেলেও কিন্তু বাঁকা হবে যদি আপনি মাপটা ঠিকভাবে না নেন, ওকে, ঠিক আছে। দেখুন পরের পেজ 23 নম্বর পেজ, এখানে হাঁসের মাছের গাছের ছবি দেওয়া আছে, সেটা দেখেন। এখানে বলা আছে যে ভালো করে দেখলে বোঝা যায় যে প্রকৃতির সব জিনিসই তিনটি আকৃতি বা আদলের মধ্যে ধরে রাখা যায়। এই তিনটি আকৃতি হলো গোল আকৃতি, চার কোণা আকৃতি ও তিন কোণা আকৃতি। তার মানে কি, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, তাই তো। তাহলে এই জিনিসটা একটু মার্ক করে নেন, তুলে নেন যে প্রকৃতির যে কোনো জিনিসই কি তিনটি আকৃতির মধ্যে। এই জিনিসটা বলছিল হলো পাবলো পিকাসো, মানে যে কিউবিস্ট ধারা শিল্পীরা কিন্তু জিনিসটা বলছে যে প্রকৃতি আসলে প্রকৃতির সব বিষয়গুলো কি কোনো না কোনো ভাবে একটা জ্যামিতিক শেপের মধ্যে কি সীমাবদ্ধ আছে। এটাও ওর সাথে অ্যাড করে রাখেন, কারণ অ্যাডিশনাল কোশ্চেন হিসেবে এটা আসতে পারে। এটা হচ্ছে কিউবিস্ট শিল্পী পাবলো পিকাসো, হ্যাঁ। আচ্ছা ওকে, আমরা পরের পেজে যাই একটু। আমি লেখার সময় দিচ্ছি আপনাদের, লেখেন, সমস্যা নাই, যদি সময় চান আরো দেওয়া যাবে, কোনো ব্যাপার না। ঠিক স্যার, আপনি আগে সুস্থ হন। হ্যাঁ স্যার আপনি আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বলিয়েন, হ্যাঁ কোনো সমস্যা আছে, কোনো সমস্যা থাকলে বললেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা ওকে, এখানে হলো আপনার বিষয় সাজানো। হ্যাঁ, আসলে একটা বিষয় কি জানেন, ছবির বিষয়গুলোকে সাজানোটা হচ্ছে কম্পোজিশন। আপনি ছবির বিষয়বস্তুকে কোথায় সাজাচ্ছেন, কোনটা কোথায় দিবেন, দিলে কোনটা কোথায় দিলে সুন্দর লাগবে দেখতে, এই যে সুন্দরভাবে সাজানো ছবির বিষয়বস্তুগুলোকে সুন্দরভাবে সাজানোকে বলা হচ্ছে কম্পোজিশন। আপনি কি কোথায় সাজাবেন এটাই হচ্ছে কি কম্পোজিশন। কথা বোঝা গেছে? তাহলে ছবির বিষয়বস্তুগুলোকে কোনটা কোথায় সাজায়ে উপস্থাপন করা যায় এটাই হচ্ছে কি কম্পোজিশন। ঠিক আছে, তো বিষয় সাজানোটাকে আমরা যাব না, আমরা একটু দূরত্ব অনুপাত। দূরত্ব অনুপাতের কথা বলতে গিয়ে দেখেন 1 2 3 নম্বরের 4 নম্বর লাইনের মাঝে বলতেছে যে ছবিতে ছোট ও বড় বস্তুর তারতম্যকে অনুপাত বলে। তাহলে কি বললো, ছবিতে ছোট ও বড় বস্তুর তারতম্যকে কি বলে, অনুপাত বলে। ধরেন আমি আমি ধরেন একটা এটা বোঝানোর ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন আমি ধরেন একটা ঘর আঁকলাম, ঠিক আছে, ধরেন একটা আমি ঘর আঁকলাম। আচ্ছা, এখানে আসলে ভালো করে আঁকাটা মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার এখানে আপনাকে বোঝানো। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে আপনাকে বোঝানো বা বোঝাতে পারাটা হচ্ছে মূল জায়গা। হ্যাঁ, ধরেন একটা আমি ঘর আঁকলাম একটা, হ্যাঁ, এই যে ঘরটা আমি আঁকলাম, এই ঘরটা কত বড় ঘর আঁকছি, কত বড় ঘর আঁকছি, এটা বড় ঘর আঁকছি নাকি ছোট ঘর আঁকছি, একটা বিষয় আছে না, বোঝার একটা বিষয় আছে, এখানে বড় ঘর আঁকলাম না ছোট ঘর আঁকলাম। এই যে জিনিসটা বোঝানো, এই বোঝানোটা কিসের উপর ডিপেন্ড করে জানেন, আসলে আমি যদি এই ঘরের কাছে, ধরেন এই ঘরের কাছে যদি একটা গাছ আঁকি, ধরেন একটা আমি এই ঘরের পাশে একটা গাছ আঁকলাম, গাছটা আমি আঁকলাম এরকম ভাবে, ধরেন আপনি এরকম ভাবে একটা গাছ আঁকলাম, ঠিক আছে, আরো বড় করে দিলাম, এখানে ধরেন যে আমি এই পাশে রাখলাম একটু, আর এদিকে আমি দেখা যাচ্ছে কাছে একটু এইভাবে। হ্যাঁ, তার মানে আমি যদি এরকম ভাবে যদি বুঝলেন এটা একটা গাছ এরকম যদি আঁকি, তার মানে আপনি বুঝবেন যে এই ঘরটা কত বড়, তাই না? আর আমি যদি এখানে যদি মনে করেন যে এরকম একটা গাছ আঁকি, এরকম যদি আমি একটা গাছ এঁকে দিই, যে আমি এভাবে একটা গাছ আঁকছি, ধরেন এই গাছটা নাই, তখন এটাই বড় গাছ, এই গাছটা নাই তখন এটাই বড় গাছ, তখন আপনি বুঝবেন যে এই ঘরটা কত বড়, তাই না? এই ঘরটা কত বড়। তার মানে এই যে একটা জিনিসের সাপেক্ষে যে আরেকটা জিনিসকে যে বিচার করা বা তারতম্য সৃষ্টি হয়, এটাই হচ্ছে অনুপাত। হ্যাঁ, একটা দরজা, ধরেন আপনি আঁকছেন, একটা দরজা আঁকলেন আপনি, ধরেন আপনি একটা দরজা আঁকলেন, সাপোজ একটা দরজা আপনি আঁকছেন, তাহলে ধরেন আপনি একটা দরজা আপনি আঁকলেন, ঠিক আছে, ধরেন একটা দরজা, একটা ঘরের দরজা আপনি আঁকছেন। এখন এই ঘরের দরজাটা কত বড় আঁকছেন আপনি, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, এর পাশে যখন আপনি আরেকটা জিনিস আঁকবেন, তখন ধরেন আপনি এখানে ধরেন যে একটা সাপোজ একটা মানুষ এঁকে দিচ্ছেন আপনি, এখানে একটা মানুষ এঁকে দিচ্ছেন। এখন বুঝতে পারতেছেন দরজাটা কত বড়, দরজা ওই মানুষের তুলনায় দরজাটা কত, তার মানে কি বিশাল ফটকের সামনে গিয়ে এই লোক দাঁড়াইছে। আচ্ছা, মানুষের যদি আমি এখানে এত এত ছোট না দিই, আমি মানুষের এত বড় দিই, এত বড় দিলাম মানুষটাকে আমি, সাপোজ এখানে মানে এখানে দিলাম, ঠিক আছে, তাহলে মানুষটাকে যদি এত বড় দিই, তখন মনে হবে দরজাটা কত বড়, আর মানুষটাকে যখন ছোট দিচ্ছিলাম তখন দরজাটা কত বড় ছিল। তার মানে কি যে একটা বিষয়ের প্রেক্ষিতে আর একটা বিষয়কে যে এই যে তারতম্যকে মানে কি বলে, একটা বস্তুর প্রকৃতি আরেকটা বস্তুকে যে আপনার তারতম্য সৃষ্টি করা বা মানে আপনার অঙ্কন করা, এটাই হচ্ছে বিবেচনা করা, এটাই হচ্ছে কি আপনার মূলত আপনার ওই যে অনুপাতের জায়গাটা, এটা হচ্ছে অনুপাত। হ্যাঁ, আসলে দেখেন এই দরজাটা কত বড়। এখন আমি যদি মনে করেন এখানে একটা মানুষ আঁকি, ধরেন এখানে আমি একটা মানুষ আঁকতেছি, সাপোজ ধরেন এখানে একটা মানুষ আঁকলাম আমি, তাহলে এই মানুষের তুলনায় এই দরজাটা কত ছোট, তখন আপনার হবে কিন্তু জানেন, তখন দরজাটাই কিন্তু ছোট হয়ে যাবে মানুষের তুলনায়। তার মানে
একটা বিষয় তো মানে একটা বিষয়ের আপনার পরিপ্রেক্ষিতে আরেকটা বিষয় কিন্তু আপনি আঁকতেছেন বা তুলনা করতেছেন, এই তুলনা করাটার নামই হচ্ছে অনুপাত। ঠিক আছে? আচ্ছা, ওই প্যারারই শেষের 2 লাইনের উপরে, শেষের লাইনের উপরে লাইন 2 নম্বর লাইন, মানে শেষের 2 নম্বর লাইন দেখেন বলতেছে এখানে যে কাছেরটির অনুপাতে দূরত্বটি কতটুকু ছোট হবে তার ঠিক মতো আঁকতে পারলে ছবির মধ্যে দূরত্ব বোঝানো যাবে। তার মানে আপনার কাছের অনুযায়ী দূরের মানুষটা বা দূরের বিষয়টা কতটুকু হবে। ধরেন এই কাজ আমি ধরেন যে এই ইয়াটা আঁকছি, হ্যাঁ, এখানে বোঝার বিষয় বেশি, তো এই বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, ধরেন এখানে আমি একটা ইয়ে আঁকছি, হ্যাঁ, আর এখানে ধরেন আমার ভ্যানিশিং পয়েন্ট এখানে দিয়ে আমি ধরেন যে এই লাইনগুলো এভাবে এখানে দিয়ে দিচ্ছি, ধরেন যে এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, ধরেন এখানে এরকম ভাবে ভ্যানিশিং পয়েন্টটা শেষ হচ্ছে, সাপোজ, হ্যাঁ, এভাবে শেষ হচ্ছে। তাহলে আমি যদি পরবর্তীতে একটা ঘর আঁকি, একটু দূরে আছে ঘরটা, ধরেন এখানে আছে, তাহলে এখানে সে ঘরটা আমার কি হবে, এখানে সে ঘরটা কিন্তু আমার কিন্তু ঘরটা কিন্তু এখানে এসে এরকমই কিন্তু ছোট হয়ে আসবে। আমি কিন্তু চাইলেও কিন্তু এর থেকে বড় কিন্তু করতে পারবো না, তখন আমাকে কি করতে হবে, এইভাবে এটা এখান থেকে এই যে এটা। তার মানে কি, বিষয়টা হচ্ছে যে আমি কত দূরে দিচ্ছি সেটা কিন্তু আমি চাইলেও এখানে এত বড় ঘর করতে পারবো না। কিন্তু এত বড় ঘর যদি আমি বানাই তখন এটা কিন্তু ভুল হবে, কারণ এটা হচ্ছে আমার মূল জায়গাটা রেখে আমি আসলে দূরে চলে যাচ্ছি সাবজেক্ট থেকে। আমি কোথায় যাচ্ছি, দূরে চলে যাচ্ছে। তার মানে কি, এই দূরে গেলেও একটা মাপ অনুযায়ী আমি যদি এটা মুছে দিই, এখন আমি যদি এগুলো সব মুছে দিই, এখন দেখেন সাপোজ এটা মুছে দিলাম, ধরেন এটা ঘরটা, আমি ওই ঘরটা, তাহলে এখন দেখেন এই ঘরের তুলনায় এই দূরের ঘরটা ঠিক এতটুকু হবে না, এর ছোট না এর বড়, এটা করা যাবে না। কারণ কি, এটা নিয়ম, এইভাবে আস্তে আস্তে কি ছোট হবে। এখানে বলতেছে দেখেন যে কাছেরটির অনুপাতে দূরত্বটি কতটুকু ছোট হবে তা ঠিক মতো আঁকতে পারলে ছবির মধ্যে দূরত্ব বোঝানো যাবে। তার মানে এটা যে কাজটা করে, যে ছবির কাছের জিনিসটা কতটুকু ছোট কতটুকু বড় হবে দূরের জিনিসটা, সেটা কিসের উপর নির্ভর করে, পার্সপেক্টিভের উপর নির্ভর করে, তাই না? পার্সপেক্টিভের উপর কি নির্ভর করে সেই জিনিসটা। আচ্ছা, সেক্ষেত্রে ছবিতে রং দেওয়ার সময় কাছের জিনিসের রং অপেক্ষা দূরের জিনিসের রং হালকা হবে। এটা কি পার্সপেক্টিভ, অলরেডি এটা পড়ানো হবে যে আপনার এটা বলতেছে হলো আপনার অ্যাটমসফিয়ার বা আপনার যে আপনার হলো এরিয়াল পার্সপেক্টিভ যেটা বলা হচ্ছে, এরিয়াল পার্সপেক্টিভে বলা হচ্ছে যে আপনার দূরের জিনিস কি হবে, কাছের জিনিস স্পষ্ট বড় হবে, স্পষ্ট হবে, আর দূরের জিনিস ছোট হবে কি আর ঝাপসা হবে। তার মানে কি, স্পষ্ট মানে কি রংটা ঠিক থাকবে, আর দূরের জিনিস কি হবে, ঝাপসা হবে। দূরের জিনিস ঝাপসা হবে, এটা কি কিছু বলা আছে, পার্সপেক্টিভে বলা আছে। যাই হোক, এটা একটু ওইটা মার্ক করে রাখবেন একটু, যাতে করে আপনাদের বুঝতে পারে যেন কোনো অসুবিধা না হয়, বা ওটা যেন আপনি পরবর্তী পড়তে পারেন, কারণ এই জিনিসটা আবার পরবর্তীতে আবার পাবেন আপনি। আচ্ছা, ছবি যতই সুন্দর হোক না কেন, পরে প্যারা বলতেছি, ছবি যতই সুন্দর হোক না কেন অনুপাত ও দূরত্ব সঠিকভাবে প্রয়োগ করা না গেলে কোনো অবস্থাতে ছবি বাস্তবধর্মী হবে না। তাহলে ছবি বাস্তবধর্মী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, অনুপাত ও দূরত্ব। তাহলে এটা একটু মার্ক করে নেন। অনুপাতের প্রধান লক্ষ্য হচ্ছে তুলনামূলকভাবে একটি জিনিস অপর একটি জিনিস হতে কত বড় বা কত ছোট নিরূপণ করা। তাহলে অনুপাতের মূল লক্ষ্য কি, অনুপাতের মূল লক্ষ্য হচ্ছে তুলনামূলকভাবে একটি জিনিস অপর একটি জিনিস হতে কত বড় বা কত ছোট তা নিরূপণ করা। তাহলে অনুপাতের মূল লক্ষ্য কি, আশা করে বুঝতে পারছেন। অনুপাতের মূল লক্ষ্য হচ্ছে যে তুলনামূলকভাবে একটা জিনিস থেকে আরেকটা জিনিস কতটুকু ছোট বা বড় হবে তা নিরূপণ করা। বাস্তবে ছবি আঁকার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান। তাহলে প্রশ্ন চলে আসে, বাস্তবধর্মী চিত্র আঁকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি। প্রশ্ন, বাস্তবধর্মী চিত্র অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোঝা গেছে? আশা করি উত্তরটা আপনারা নিজেরাই দিয়ে নেবেন। আচ্ছা, পাশে একটা ছবি দিচ্ছে দেখেন, এখানে কোন ছবি দেখতে সুন্দর লাগছে, এটা কম্পোজিশন। 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি দেখেন। 1 নম্বর ছবি এখানে ল্যান্ড রাখেনি, খালি আকাশ রাখছে। আসলে এত বেশি আকাশ না, ল্যান্ডের কিছু দরকার আছে। 2 নম্বর ছবি দেখেন, এখানে আকাশটা রাখেনি, শুধু ল্যান্ড রাখছে। এত বড় ল্যান্ড রাখলে দেখতে খারাপ লাগতেছে না? মনে হচ্ছে যে বাড়ি ঘরগুলো আকাশে চলে গেছে, বাড়িগুলো কোথায় গেছে, আকাশে চলে গেছে। আবার এখানে নিচের বাড়িগুলো দেখে মনে হচ্ছে বাড়ি ঘরগুলো মনে হচ্ছে যে বন্যা টন্যা হয়েছে, মানুষ শুনলে বন্যা ডুবে গেছে, এরকম মনে হচ্ছে কিন্তু। আচ্ছা, 3 নম্বরটা দেখেন, এখানে আকাশও রাখছে ল্যান্ডও রাখছে, এটা খুব ভালো হয়েছে, খুব ভালো একটা কম্পোজিশন। যে এটা হচ্ছে আপনি কি, ল্যান্ডও আছে আমার নিচে, আবার ওই আকাশও আছে, দেখতে ভালো লাগতেছে। আর 4 নম্বরটা ঠিক আছে, কিন্তু এখানে ল্যান্ড বেশি রেখে আকাশটাকে কমাই দেওয়া হয়েছে।
এই দূরগ্রামটা একটু নিচে দিলেই হতো। ঠিক আছে, তো আশা করি আপনারা কম্পোজিশন বুঝতে পারছেন। এরপর আসে আলো ছায়া। আলো ছায়া একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে রং আছে, তারপরে আর কিছু জিনিস নিয়ে আমরা শেষ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আলো ছায়াটা আমরা পরে আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। ছবি সাধারণত দুই ভাবে অঙ্কন করতে পারে, রেখাচিত্র বা ড্রয়িং ভিত্তিক ছবি। রেখাচিত্র বা ড্রয়িং ভিত্তিক ছবি। আচ্ছা, এখানে সবকিছু পড়া দরকার নাই। আপনি এখানে দেখেন লেখা আছে যে 4 নম্বর লাইনের মাঝখানে দেখেন আলো ছায়ার কারণে বিভিন্ন বস্তুর গঠনগত পার্থক্য, অর্থাৎ গোল, চৌকো বা অন্য যে কোনো আকৃতি আমাদের চোখে ধরা পড়ে। তাহলে আলো ছায়ার কারণে বিভিন্ন বস্তুর গঠনগত পার্থক্য, তাহলে যদি এখানে বলে যে বস্তুর গঠনগত পার্থক্য অর্থাৎ গোল, চৌকো বা অন্য যে কোনো আকৃতি আমাদের চোখে ধরা পড়ে কিসের কারণে? কিসের কারণে? এটা হচ্ছে আলো ছায়ার কারণে। এটা একটু মার্ক করে নেন। হ্যাঁ, একটু মার্ক করে নেন। এই যে আমরা প্রতিটি 26 নম্বর পেজ, 26 নম্বর পেজের 26 নম্বর পেজ, এই যে 26 নম্বর পেজ, হ্যাঁ 26 নম্বর পেজের 26 নম্বর পেজে আমরা পড়তেছি হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লাইনের মাঝখানে, 4 নম্বর লাইনের মাঝখানে আলো ছায়ার কারণে বিভিন্ন বস্তুর গঠনগত, এটা পড়তেছিলাম। ওটাতে বলতেছে যে সূর্যের আলো যেদিকে থাকে তার উল্টো দিকে ছায়া বা অন্ধকার থাকা স্বাভাবিক, এটা সবাই জানে, এটাই হবে। আচ্ছা, এখানে আলাদা করে কিছু পড়ার নাই, এটা আপনি পড়বেন। কিন্তু নিচের যে আপনারা দেখেন, নিচের হলো আপনার 3 নম্বর লাইনটা, 3 নম্বর লাইনের মাঝখানে নিচে ছবি আছে, ছবির উপরে দেখেন যে নিচের থেকে 3 নম্বর লাইন, এখানে বলছে একই দৃশ্যে সামনের বিষয়ের রং পিছনের বিষয় থেকে উজ্জ্বল হবে। একই দৃশ্যে আপনি যে সামনের বিষয়টা আঁকবেন সেটার রং কি হবে? পিছনে যে বিষয় আঁকবেন তার থেকে কি হবে? উজ্জ্বল হবে। পিছনের দিক থেকে কি হবে? উজ্জ্বল হবে। আচ্ছা, যত দূরের বিষয় ততই রং ফিকে হবে, মানে কি হালকা হয়ে যাবে। এভাবে আলো ছায়ার মাধ্যমে ছবির বিষয়বস্তুতে নিকটত্ব, দূরত্ব, পরিপ্রেক্ষিত, ওপর নিচ ইত্যাদি সঠিকভাবে ফুটিয়ে তোলা যায়। তাহলে একটা জিনিস আপনি দেখেন যে ছবির, এখানে প্রশ্ন করা হয় যে ছবির নিকটত্ব, দূরত্ব, পরিপ্রেক্ষিত, ওপর নিচ ইত্যাদি সঠিকভাবে ফুটিয়ে তুলতে হয় কিসের সাহায্যে? কথা বুঝতে পারছেন? এখানে প্রশ্ন হবে কি? আলো ছায়া। উত্তর হবে আলো ছায়ার সাহায্যে। আশা করি ওইটুকু বুঝতে পারছেন। আপনারা নিচে ছবিটা দেখতে পারেন, নিচে দেখেন যে যেদিকে সূর্য, প্রত্যেকটা সাবজেক্ট ওই দিকটা কি সাদা, তার বিপরীত সাইডটা কি কালো, কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখবেন। রঙের ব্যবহার, এখানে দেখেন রঙের কথা বলতেছে। রং হচ্ছে এখানে বলতেছে যে প্রাইমারি কালার 3টা, মানে প্রাথমিক রং বা মৌলিক রং হচ্ছে 3টা, সেটা হচ্ছে লাল, নীল এবং হলুদ। দেখেন 2 নম্বর প্যারায় বলা আছে, 2 নম্বর প্যারায় বলা আছে। কি অবস্থা বলেন তো? স্যার 19-এর 5 এমসিকিউ। 19 মানে কি? কোন 19 বলেন তো? আমি বুঝতে পারছি কোন 19। বাংলাদেশের কারুশিল্পের অনেক নিদর্শন কোথায় সংরক্ষিত আছে? ও আচ্ছা আচ্ছা, 19-এ কি বলছে এখানে? জয়নুল সংরক্ষণ, না না না, ওটা ভুল আছে। ওটা একটু কারেকশন করে না। ওটা হলো এই যে 19 পেজে বলছে বাংলাদেশের কারুশিল্পে অনেক নিদর্শন কোথায় সংরক্ষিত আছে, জাতীয় জাদুঘরে হবে এটা। হ্যাঁ, জাতীয় জাদুঘরে আছে, এটা জাতীয় জাদুঘরে হবে। বইটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, ওটা একটু কারেকশন করে নিন, ভুল দেওয়া আছে বইয়ে। দেখেন প্রাইমারি কালারের কথা বলা আছে 3টা, লাল, নীল এবং হলুদ। আর এই 3টার সাথে রং মিক্স করে কি করা হয়? বিভিন্ন রকম রং তৈরি করে। তাহলে আপনারা একটু জেনে রাখবেন যে এখানে হলুদ ও লাল মিশালে কি হয়? কমলা হয়। এটা একটু লিখে নেন আপনারা, একটু মনে রাখতে হবে এটা আপনাকে। হলুদ আর নীল মিশালে কি পাওয়া যায়? সবুজ রং পাওয়া যায়। লাল ও নীল মিশালে কি হয়? বেগুনি। আচ্ছা, লাল ও নীলের অংশ তারতম্য করে মেশালে পাওয়া যাবে খয়েরি। এইভাবে 3টি মৌলিক রং দিয়ে অনেক রং তৈরি করা যায়। এগুলোকে মানে 2টা রং মিক্স করে যে রংটা তৈরি করে তাকে বলা মাধ্যমিক রং বা সেকেন্ডারি কালার। ঠিক আছে? আচ্ছা, ছবি আঁকার প্রাথমিক উপকরণের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে এখন বলা হচ্ছে কাগজ। এখান থেকে প্রশ্ন আসবে, একবারে নিশ্চিত থাকেন এখান থেকে কোশ্চেন আসবে, একবারে মাস্ট কোশ্চেন আসবে এখান থেকে। এখন কয় মার্কের সেটা সবচেয়ে বড় কথা। কি অবস্থা বলেন? শব্দ আসছে স্যার। আচ্ছা স্যার, দারু মানে কাঠ, আর
সংজ্ঞাটি যেভাবে সহজভাবে লিখে দিলেন, এভাবে এক কথায় গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো পরবর্তীতে ক্লাসে লিখে দিলে ভালো হতো। আচ্ছা, পুরাতন বই। আচ্ছা, শব্দ হচ্ছে ফ্যানটা বন্ধ করে দিচ্ছি দাঁড়ান। আমার একটু আরাম আপনাদের সহ্য হয় না, এটা তো প্যাথেটিক, খুব প্যাথেটিক। এবার হচ্ছে শব্দ, আশা করি হবে না, কারণ ফ্যানটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, ছবি আঁকার প্রধান একটি উপকরণ হচ্ছে কাগজ। এটা একটু দাগ দিয়ে নেন, আমরা দাগ দিয়ে যাবো এখন শুধু। হ্যাঁ, তারপর দেখেন 4 নম্বর লাইনে চলে যান। 4 নম্বর লাইন বলছে মাধ্যমে ছবি আঁকার জন্য সহজলভ্য নাম তার নাম কার্টিজ কাগজ। তাহলে উপরের লাইন থেকে ছবি আঁকার জন্য সাধারণ মানের যে কাগজ বাংলাদেশে পাওয়া যায় বা যে কাগজটি বিভিন্ন মাধ্যমে ছবি আঁকার জন্য সহজলভ্য তার নাম কার্টিজ কাগজ। তাহলে বাংলাদেশের ছবি আঁকার জন্য সহজলভ্য যে কাগজটা পাওয়া যায় তার নাম কি? কার্টিজ কাগজ। এটা এখন দাগ দিয়ে নেন। এটা কার্টিজ কাগজ মোটা পাতলা 2-3টা মাত্রায় পাওয়া যায়। কার্টিজ কাগজের রং ধবধবে সাদা নয়, একটু ঘোলাটে। ওটা দরকার নাই, ওটা না হলে চলবে। নিচের দিকে আসেন, নিচের দিকে দেখেন 1-2-3 নম্বর লাইনের শেষে, নিচের দিক থেকে 1-2-3 নম্বর লাইনের শেষের দিকে বলা আছে জল রঙের ছবি আঁকার সবচেয়ে উপযোগ্য কাগজ হলো একটু মোটা ও খসখসে জমিনের। ওই প্যারার একটু নিচে বলা আছে যে তবে জল রং মাধ্যমের জন্য সবচেয়ে উপযুক্ত কাগজ হ্যান্ডমেড কাগজ বা হাতে তৈরি কাগজ। এটা একটু দাগ দিয়ে নেন। তাহলে জল রঙের জন্য সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে কাগজ হচ্ছে, ভালো কাগজ হচ্ছে হ্যান্ডমেড কাগজ বা হাতে তৈরি কাগজ। ওই কাগজ সম্পর্কে 2-3টা কথা মনে রাখলে হবে। বাংলাদেশে কোন কাগজ ভালো আর জল রঙের জন্য কোনটা ভালো, কাগজের ক্ষেত্রে শেষ। আচ্ছা, তবে নাম রয়ে গেছে হ্যান্ডমেড পেপার। হ্যান্ডমেড পেপার মানে ওটাকে হাতে তৈরি, হ্যান্ডমেড পেপার মানে হাতে তৈরি কাগজ। আচ্ছা, এই কাগজে প্যাস্টেল রঙের ছবি আঁকা যায়। আমাদের দেশে অন্যান্য যেসব কাগজ রয়েছে তা হলো আর্ট কার্ড, আর্ট পেপার, বক্স বোর্ড, পিচ বোর্ড, নানা রকমের পাতলা মোটা কাগজ। তাহলে এগুলো একটু নামগুলো একটু করেন, হাইলাইট করে নেন নামগুলো কোনটা। আর্ট কার্ড, আর্ট পেপার, বক্স বোর্ড, পিচ বোর্ড। হ্যাঁ, তাহলে দেখেন এখানে বলতেছে যে সাধারণ লেখার এবং বই ছাপার কাগজ হলো তুলনামূলক একটু পাতলা কাগজ। আর্ট কার্ড ও আর্ট পেপার একমাত্র কালি কলম ও তুলিতে ছবি আঁকার উপযোগী। তাহলে আর্ট কার্ড ও আর্ট পেপার, তাহলে কালি কলম ও তুলিতে ছবি আঁকার উপযোগী কাগজ কোনটি বা কোনগুলো? তাহলে বলতেছে যে কালি কলম ও তুলিতে ছবি আঁকার উপযোগী কাগজ কোনগুলো। তাহলে অপশন থাকবে সেখানে আপনার আর্ট কার্ড ও আর্ট পেপার, এই দুইটা আপনাকে বেছে নিতে হবে। আচ্ছা, উন্নত মানের ছাপার জন্য এই কাগজ উপযোগী এবং উন্নত মানের ছাপার জন্য কি এই কাগজটা উপযোগী, কিন্তু কাগজ হলো এটা। আচ্ছা দেখেন 2 নম্বর প্যারায় বলতেছে, এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু 2 নম্বর প্যারায় বলতেছে বক্স বোর্ড মোটা এবং এক পিঠ সাদা রঙের ও মসৃণ হয়, আর এক পিঠ হয় হালকা ছাই রং বা বাদামি রঙের এবং সামান্য খসখসে। এ কাগজ সাধারণত ছবির মাউন্ট করা অর্থাৎ ছবি চারিদিকে মার্জিন দিয়ে সুন্দরভাবে বাঁধাইয়ের কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই যে প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন যে ছবির মাউন্ট করার জন্য কোন কাগজ ব্যবহার করা হয়, ছবির মাউন্ট করার জন্য কোন কাগজ ব্যবহার করা হয়, এই প্রশ্নটি আপনারা করে নেন। হ্যাঁ, এই প্রশ্নটা আপনারা একটু দাগায় নেন ছবির মাউন্ট করার জন্য। আচ্ছা, তারপরে পিচ বোর্ড খানিকটা মোটা ও শক্ত কাগজ, রং গাঢ় বাদামি এবং খাকি রঙেরও হয়ে থাকে। আচ্ছা, বই বাঁধাই ও বিভিন্ন প্যাকেজিং এর জন্য বক্স তৈরিতে, তাহলে বই বাঁধাই, প্যাকেজিং এবং বক্স তৈরিতে ব্যবহৃত হয় কোন কাগজ? বই বাঁধাই, প্যাকেজিং এবং বক্স তৈরিতে, বই বাঁধাই, প্যাকেজিং এবং বক্স তৈরিতে কোন কাগজ ব্যবহার হয়ে থাকে? আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, নিচে একদম নিচে বলা আছে কাগজ কেটে ছিঁড়ে যেসব ছবি তৈরি করা হয় তাকে বলে কোলাজ ছবি। তাহলে কাগজ কেটে ছিঁড়ে যে ছবি তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে কোলাজ ছবি। হ্যাঁ, দেখুন এখানে বলা হচ্ছে যে পেন্সিলের কথা বলা হচ্ছে। পেন্সিল হচ্ছে যেটা শক্ত পেন্সিল। এই যে এইচবি, এই এইচবি হচ্ছে হার্ড, বুঝছেন?
এটা সহজে ভাঙে না। আর এই যে ওই 1B 2B 3B এগুলা বি মানে কি জানেন, প্রত্যেকটা বি মানে ব্ল্যাক। এটা কি হার্ড ব্ল্যাক, মানে কি এটা এই সিস্টেমে কি খুব শক্ত হবে এবং ব্ল্যাক হবে। এখানে এই ব্ল্যাক মানে বি এর পরিমাণ যত বাড়বে 2B 3B 4B, এই বি যত বাড়বে তত কালোর পরিমাণ কি তত বাড়বে। নরম, এটা কিন্তু নরম হয় এবং কালো হয় খুব এই পেন্সিলের শীষগুলো। হ্যাঁ, তো তারপর তো এটুকু রাখলে হবে আপনার। ব্ল্যাক এজ মানে কি হার্ড যেটা আর কি শক্ত, তাহলে শক্ত পেন্সিল কোনটি লিখতে পারেন এটা। আর পেন্সিলে বি মানে কি বোঝায়, বি মানে বোঝায় কি ব্ল্যাক, মানে যত বি বাড়বে তত কি এর মানে ডার্ক হবে বেশি, তত বেশি কি এটা বাড়বে। আচ্ছা, এখানে বলেছে কালি কলম ও কালি তুলি, এখানে কোনো নাই। এখানে দেখেন বলেছে যে ছবি আঁকার জন্য বিশেষ এক ধরনের কালো কালি রয়েছে যাকে সাধারণত বলে চাইনিজ ইঙ্ক। তাহলে ছবি আঁকার জন্য চাইনিজ ইঙ্কটাকে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এর পরেই দেখেন যে কালি কলম ও কালি তুলি, কালি কলম ও কালি তুলি যে প্রথম প্যারাতে দ্বিতীয় প্যারা যান, দ্বিতীয় প্যারার শেষের দিকে গিয়ে দেখেন লেখা আছে দ্বিতীয় প্যারা, এটা হচ্ছে আপনার 29 পেজ, কালি কলম ও কালি তুলি, ওই পার্ট 5। সেখানে দেখেন 2 নম্বর প্যারার শেষের দিকে বলা আছে যে বাঁশের সরু কঞ্চি ও খাগের কঞ্চি দিয়ে সরু ও মোটা কলম বানিয়ে কালিতে ডুবিয়ে তা দিয়ে ছবি আঁকা যায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন খাগের কলম দিয়ে ছবি আঁকতে খুব পছন্দ করতেন। খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি মার্ক করে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখেন। তাহলে জয়নুল আবেদিন কিসের কলম দিয়ে ছবি আঁকতে খুব পছন্দ করতেন? খাগের কলম দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা একটু মার্ক করে রাখেন। আচ্ছা, তুলির ক্ষেত্রে এখানে আছে হলো আপনার এই যে বলতে কালি ও জল রঙের জন্য নরম ও কম শক্ত পশমের তুলি ব্যবহার করা যায়। নরম ও কম শক্ত পশমের তুলি ব্যবহার করা হয় কোন কালিতে ছবি আঁকার সময়? তাহলে এখানে বলবে কালি এবং জল রঙের, কালি এবং জল রঙের। ঠিক আছে, এটা একটু আপনারা মার্ক করে নেন। দেখেন, তেল রং বা অস্বচ্ছ রঙের জন্য অপেক্ষাকৃত শক্ত পশমের তুলি ব্যবহার, তাহলে শক্ত পশমের তুলি ব্যবহার করা হয় কোন রঙের ছবি আঁকার জন্য? যদি এটা বলে শক্ত পশমের তুলি ব্যবহার করা হয় কোন রঙের ছবি আঁকার জন্য, তাহলে এটা একটা। আবার জল রঙের ছবি আঁকার জন্য ব্রাশ কেমন হতে হয় বা তুলি কেমন হতে হয়? শক্ত, নরম, মাঝারি, এরকম কিছু একটা অপশন দিবে তখন আপনাকে। আপনি তখন কি লিখবেন? নরম লিখবেন। ঠিক আছে, আচ্ছা। আর একটা আছে হলো, বাবা কত বড় অধ্যায়, এটা শেষ হতে হচ্ছে না। আচ্ছা, ক্যানভাস, বোর্ড, ক্লিপ ও ইজেল। ইজেল কি? খালি ইজেলটাকে মনে রাখেন, ইজেল হচ্ছে যার উপর আপনার ছবি আঁকার সরঞ্জাম রেখে ছবি আঁকা, বিশেষ করে বোর্ড এবং ক্যানভাস, যার উপরে ছবি আঁকার বোর্ড বা ক্যানভাস রেখে ছবি আঁকা হয় তাকে আপনার কি বলে? তাকে আপনার হলো ইজেল বলে। ইজেলটা শুধু এটুকু মনে রাখলে চলবে, ইজেল শুধু এটুকু মনে রাখলে চলবে যে যার উপরে বোর্ড রেখে, হ্যাঁ, যার উপরে বোর্ড রেখে আপনার ছবি আঁকা হয়, বোর্ড বা ইজেল রেখে ছবি আঁকা হয়, সেটাকে বোর্ড বা ক্যানভাস রেখে ছবি আঁকা হয়, তাকে ইজেল বলে। হ্যাঁ, এটা মাথায় রাখবে একটু। আচ্ছা, ছবি আঁকার রঙের কথা বলা হচ্ছে। আচ্ছা, ছবি আঁকার রঙের কথা বলা হচ্ছে। রঙের ব্যাপার গতকাল বলছিলাম যে জল রঙে কোনটা কোনটা, জল রঙে আঁকলে জল মিশিয়ে যে রং তৈরি করা সেটা হচ্ছে ছবি আঁকা, সেটা হচ্ছে জল রং। তেল মিশিয়ে যে রঙের ছবি আঁকা সেটা হচ্ছে তেল রং। আচ্ছা, মোম দিয়ে বানানো সেটা হচ্ছে প্যাস্টেল। আর বলছিলাম হচ্ছে আপনার যে পানি এবং তেল উভয় মিশ্রণ করে ছবি আঁকা সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। গত ক্লাসে এটা বলছিলাম, তো এটা নতুন করে রিপিট করলাম না আমি। হ্যাঁ, আপনারা একটু দেখে নিয়ে এটা ছবি আঁকার বিষয়। ছবি আঁকার বিষয়ের মধ্যে আপনার এখানে পড়ার তেমন কিছু নাই। ছবি আঁকার বিষয় সবকিছু হতে পারে, আপনার দেখা যা কিছু তা কিছু সবকিছু ছবি আঁকার অন্তর্ভুক্ত হতে পারে। তবে এখানে দেখেন এই ছবি আঁকার বিষয় হলো আপনার 31 পেজের কথা বলতেছি। 31 পেজে বলছে যে আপনার এই যে 1 নাম্বার 2 নাম্বার প্যারাগ্রাফে বলতেছে যে
শিল্পাচার্য জয়নুল আবেদিন কাক ও গরুকে বিষয় করে এবং কামরুল হাসান গরু, হাতি, ঘোড়া, শেয়াল, সাপ ও নানা রকম পাখিকে বিষয় করে ছবি আঁকতেন। তাহলে জয়নুল আবেদিনটা বলে রাখেন কাক ও গরু। জয়নুল আবেদিন কিসেকে ছবি মানে ইয়ে করে ছবি আঁকতেন বিষয় করে কাক এবং গরু। আচ্ছা আচ্ছা, পরের পেজে 32 নম্বর পেজে বলতেছে যে 32 নম্বর পেজে শুরুর দিকে দেখেন এখানে বলতেছে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাইনের শেষে থেকে শুরু হয়েছে। 32 নম্বর পেজে প্রথম প্যারা 3 নম্বর লাইন থেকে শুরু হয়েছে। শুধু বাইরের রূপটা দেখলে চলবে না, ভেতরেও যে রূপ আছে তা তুলে ধরতে হবে। তার মানে আপনি যে ছবিটা দেখতেছেন, আপনি যে ছবিটা আঁকতেছেন, সেটা শুধু বাইরে যে একটা রূপ আছে শুধু সেটা দেখলে চলবে না, এর ভিতরেও একটা রূপ আছে, সেই রূপটাকে আপনাকে আঁকতে হবে। তার মানে আপনি ছবি আঁকার সময় শুধু আপনার ভিজুয়ালি যা দেখছেন সেটাকে শুধু আঁকবেন তা না, আপনার ইনার সেন্সটাকে ওখানে কি করতে হবে, আঁকতে হবে। ছবি আঁকার বিভিন্ন মাধ্যমের কথা বলা আছে এখানে। আচ্ছা আচ্ছা, এইটুকু বললেই শেষ, আর নাই। হ্যাঁ, ছবি আঁকার বিভিন্ন মাধ্যমের কথা বলা হচ্ছে। ছবি আঁকার মাধ্যমের কথা বলা হচ্ছে এখানে দেখেন, বলে তেল রং, জল রং, পোস্টার রং, অ্যাক্রিলিক রং, এনামেল রং, পেন্সিল রং, কালি, প্যাস্টেল, রঙিন অক্সাইড, প্লাস্টিক রং সহ বহু রকম মাধ্যমে ছবি আঁকা হয়। শিল্পী তার সুবিধা ও পছন্দ অনুযায়ী যে কোনো মাধ্যমে একটি ভালো ছবি আঁকতে পারেন। জল রং, পোস্টার রং হলো পানি দিয়ে মিশিয়ে রং করা, এটা আপনাকে কিছু আগে আমি ব্যাখ্যা দিলাম। জল রং হচ্ছে স্বচ্ছ রং। জল রং কি দেখেন, জল রং হচ্ছে স্বচ্ছ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। জল রং এটা হচ্ছে স্বচ্ছ। আর তেল রং, তেল রং হচ্ছে অস্বচ্ছ। অস্বচ্ছ, ঠিক আছে, স্বচ্ছ এবং অস্বচ্ছ। এটা হচ্ছে কি, জল রং কি স্বচ্ছ এবং তেল রং কি অস্বচ্ছ। অ্যাক্রিলিক, অ্যাক্রিলিক এটা হচ্ছে কি অস্বচ্ছ। যদি বলে এনামেল, এনামেল, এনামেল হলো কি অস্বচ্ছ। এগুলা অস্বচ্ছ। স্বচ্ছ রং কি, শুধু জল রংটা হচ্ছে কি আপনার স্বচ্ছ রং। মানে স্বচ্ছ রং বলতে বুঝায় কি জানেন, জল রঙের ছবি আঁকার সময় আপনি একটা রং দিয়ে একটা লেয়ার দিবেন, তারপর আপনি যতগুলো লেয়ার দেওয়া গেল প্রত্যেকটা লেয়ার আপনি দেখতে পাবেন যে হ্যাঁ একটার পর একটা লেয়ার যে দেওয়া যায় দেখতে পাবেন। কিন্তু তেল রং বা অ্যাক্রিলিকে আপনি কোনো লেয়ার দেন, তারপর যদি মনে হচ্ছে ভুল হয়েছে আমি এটাকে নতুন করে আবার অন্য রং দিব, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আপনার বোঝা যায় না, একটা রং দিয়ে একটা রং কি ঢেকে যায়, যার কারণে এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট বলা হয়। স্বচ্ছ জল রং কি বলা হয়, ওয়াটার কালার কি ট্রান্সপারেন্ট, এটা বলা হয়। হ্যাঁ, আচ্ছা এখানে ওকে, এখানে আর তেমন কিছু নেই। আমি লাস্টে একদম আমরা বহু নির্বাচনগুলো দেখে নিই। লাস্টে বহু নির্বাচনগুলো আছে হলো লাল, নীল ও হলুদ, এই তিনটি রংকে কি বলে। এটা আপনারা দেখেন কি রং বলে, এটা আপনারা বলেন একটু। এটা হচ্ছে আপনার, আমি বলে দিই, সেটা হচ্ছে খ নম্বর প্রাথমিক রং। কাছের জিনিস অপেক্ষা দূরের জিনিস কত ছোট হবে তার পরিমাপকে কি বলে, তার পরিমাপকে বলে হলো অনুপাত। হ্যাঁ, হলুদ রং ও নীল রং মিলে কোন রং হয়, হলুদ এবং নীল, হলুদ এবং নীল মিলে কি হয়, সবুজ হয়। বাংলাদেশ ছবি আঁকার জন্য সাধারণ মানে সহজলভ্য কাগজ কোনটি। এটা অনেকে নিউজ পেপার দিতে পারেন, কিন্তু নিউজ পেপার হবে না, এটা হবে কার্টেজ পেপার। 4 খ। অ্যাক্রিলিক রঙে ছবি আঁকার জন্য কি মেশাতে হয়, অ্যাক্রিলিক রঙে ছবি আঁকার জন্য কি মেশাতে হয়, অ্যাক্রিলিক রঙে পানি দিবেন এটাকে, না না না, এটা হলো অক্সাইড। 5 নম্বরে হচ্ছে দেখেন, এখানে বলা আছে এই যে পার্ট 7 32 পৃষ্ঠা, দেখেন 32 পৃষ্ঠায়। হ্যাঁ, 32 পৃষ্ঠায় পাইছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাক্রিলিক রঙের কথা বলছে। অ্যাক্রিলিক রং হচ্ছে পানি মিশিয়ে, ঠিক আছে, পানি হবে, ঠিক আছে, ওটা আমি একটু ইয়ে করে ফেলছিলাম।
কারণ অ্যাক্রিলিক রঙে আপনার পানি তেল দুটো মিশানো যায়, তবে পানি মিশানোটা এখানে পারফেক্ট করে দিয়েছে, পানি মিশাই করুন, যেহেতু বই বলছে পানি দিবেন, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে অ্যাক্রিলিক রঙে ছবি আঁকার জন্য কি মিশাতে হয়? মূলত অ্যাক্রিলিক রঙে আপনার পানি তেল দুটো মিশানো যায়, কিন্তু এখানে পানি যেহেতু বলছে আপনার পানি দিবেন, যেহেতু বোর্ড বই, এখানে অন্য কোনো কথা চলবে না। অন্য কোনো কথা, তবে জল রঙ মানে জলই, তেল রঙ মানে তেল, কোনো বলবো, কিন্তু অ্যাক্রিলিক হচ্ছে এখানে পানি তেল দুটোই হয়, কিন্তু এখানে পানি যেহেতু দিয়েছে আপনার পানি দিবেন। ঠিক আছে, তো আশা করি যে ইনশাল্লাহ আপনারা যেটুকু পড়াইছি এটুকু যদি আপনারা একটু ভালো করে পড়তে পারেন, তাহলে আপনাদের বোর্ড বইটা মোটামুটি কাভার হয়ে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আগামী বৃহস্পতিবার আপনাদের পরীক্ষা থাকবে, বোর্ড বইয়ের প্রথম পরীক্ষা, প্রথম 4টা চ্যাপ্টার মনে হয় দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন, ইনশাল্লাহ আমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, যদি কোনো বিপদ না আসে, কোনো কিছু না হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা হবে। আপনার পরীক্ষা দেবেন, একটু ভালোভাবে পড়বেন, বোর্ড বইয়ের ক্ষেত্রে আপনারা কখনো কার্পণ্যতা করবেন না। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়বেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।